স্ক্রিন দেখা যাইতেছে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ভাই। আসসালাম। আচ্ছা, ঠিক আছে। গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ স্বাধীন, বায়োলাস্টার রিসার্চ সেন্টারের একজন সিনিয়র রিসার্চার। আজকের ক্লাসের ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের সাথে আছি। প্রথমেই আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের রিসার্চ সেন্টারের এই ট্রেনিং সেশনে। রিসেন্টলি আমরা কিছু নিউ মেম্বার রিক্রুট করেছি, আর এই ক্লাস সিরিজের মেইন গোল হলো আপনাদের স্টেপ বাই স্টেপ রিসার্চ শেখানো, ঠিক আছে, ফ্রম বেসিক লেভেল টু অ্যাডভান্স লেভেল। এই ট্রেনিং প্রোগ্রামে আমরা কভার করার চেষ্টা করব হচ্ছে মানে আজকের এই সেশনটায় ডিফারেন্ট টাইপস অফ মেনুস্ক্রিপ্ট স্ট্রাকচার, হাউ টু রাইট ইচ সেকশন প্রপারলি, এবং রিসার্চ অ্যাপ্রোচেস লাইক ইন সিলিকো ইন ভিভো স্টাডিজ। আজকে আমাদের মেইন অবজেক্টিভ হলো আপনাদের এমনভাবে প্রিপেয়ার করা যাতে আপনারা নিজেরাই কনফিডেন্টলি রিসার্চ শুরু করতে পারেন এবং একটা কমপ্লিট মেনুস্ক্রিপ্ট লিখতে পারেন এ টু জেড। সো এই সিরিজের আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আজকের ক্লাসের টপিকটা যদি একটু বলি, লাইক মেনুস্ক্রিপ্ট স্ট্রাকচার অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ মেনুস্ক্রিপ্ট। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রিসার্চ করার ফাইনাল আউটপুট হলো একটি ওয়েল স্ট্রাকচারড মেনুস্ক্রিপ্ট। আর এটা জানা থাকা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য যে মেনুস্ক্রিপ্টগুলো কত প্রকারের, কী কী টাইপের। কারণ এটা না জেনে অনেকে রিসার্চ শুরু করে, যে কারণে মাঝে মাঝে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আর কি, বুঝতে পারে না যে আমি কি করতেছি বা কী টাইপের রিসার্চ পেপার লিখতেছি, আর এটা কত ধরনের পৃথিবীতে এক্সিস্ট করে আর কি। সো হোয়াট এভার, বাই দ্য এন্ড অফ দিস ক্লাস আপনারা ক্লিয়ার ধারণা পাবেন মেনুস্ক্রিপ্ট আসলে কি, কত ধরনের মেনুস্ক্রিপ্ট আছে, এবং একটি সায়েন্টিফিক পেপার কীভাবে স্ট্রাকচার্ড হয়। সো আমি চাই আপনারা সবাই অ্যাক্টিভ থাকুন থ্রু আউট দ্য সেশন। যদি কোনো কনফিউশন থাকে, feel free to ask question anytime. Okay, it is an interactive session. So without any further delay, let's start today's class. Okay, কেউ মেবি জয়েন দেওয়ার চেষ্টা করতেছে, একটু দেখি। আচ্ছা, প্রথমে আমি একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি আপনাদের। রিসার্চ কি কেউ বলতে পারবেন? মাইক আনমিউট করে বলতে পারেন। এনিওয়ান? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, বলো। রিসার্চ হচ্ছে গিয়ে আসলে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন হিসাব নিকাশ এবং আরো already আছে এটা হচ্ছে আচ্ছা, আরো ইমপ্রুভ আপনার করার চেষ্টা কথাটা করা ক্লিয়ার না, হয় আপনার মাইকে মেবি একটু সমস্যা কিন্তু আছে। সবকিছু লিপিবদ্ধ করে ওইটা। আচ্ছা, সবার উদ্দেশ্যে একটা কথা, আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাইতেছে নাকি মাইক কোনো ঝামেলা করতেছে? হ্যালো, আমি জানতে চাইতেছি জাস্ট আমার কথাটা কি ক্লিয়ার শোনা যাইতেছে কিনা। জি ভাই, আপনার কথা ক্লিয়ার শোনা যাইতেছে। ওকে, আচ্ছা। আমি আমি বলতেছিলাম যে রিসার্চ হচ্ছে মানে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন আহ, নতুন কোনো তথ্য তুলে আনা, মানে বৈজ্ঞানিক কোনো তথ্য তুলে আনা, অথবা ইতিমধ্যে আছে এরকম কোনো কিছু আরো ইমপ্রুভ করা, এবং এই যে আমি কাজগুলো করতে সবগুলো একটা মেথড ব্যবহার করে সবকিছু লিপিবদ্ধ করে রাখা, এরকম কিছু একটা। গুড, অনেকটাই কাছাকাছি বা পারফেক্টই বলা যায়। আচ্ছা, রিসার্চ বলতে বোঝায় একটা সিস্টেমেটিক ওয়ে বা সায়েন্টিফিক প্রসেস বাই হুইচ আমরা নতুন কোনো জ্ঞান অর্জন করি, বা এক্সিস্টিং যে নলেজগুলো পৃথিবীতে আছে বা যে কোনো কিছু, ওইটাকে ভেরিফাই করি বা ওইটাকে একটু আপডেট করি আর কি। সহজভাবে বলতে গেলে এভাবে বলা যায়, রিসার্চ হলো মানে কোনো একটা নির্দিষ্ট প্রবলেম বা কোয়েশনের সায়েন্টিফিক উপায়ে উত্তর খোঁজার একটা প্রক্রিয়া বা প্রসেস। আমরা যখন কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করি,
তখন ওইটা সম্পর্কে নিশ্চয়ই আমরা কিছু তথ্য সংগ্রহ করি। আর ওইগুলার এনালাইজ করি। আর এনালাইজটা হয় একটা লজিক্যাল ওয়েতে। তারপরে আমরা একটা লজিক্যাল কনক্লুশনে পৌঁছাইতে পারি। আর সেটাই হলো রিসার্চ। এখানে কিন্তু মন করার মতো কোনো কিছু বললেই হইব না। ওকে, আমি যাই। ইন্ট্রোডাকশন টু রিসার্চ, ঠিক আছে? হোয়াট ইজ রিসার্চ? আচ্ছা, স্ক্রিন তো দেখা যাইতেছে, আমি যে স্ক্রল করতেছি। জি ভাই। ওকে। আচ্ছা, সিস্টেমেটিক, ঠিক আছে? রিসার্চের প্রধান কয়েকটা বৈশিষ্ট্য আছে। এটা হওয়া লাগবে সিস্টেমেটিক, আই মিন পরিকল্পিত। রিসার্চ সবসময় স্টেপ বাই স্টেপ প্ল্যান অনুসরণ করে করা হয়। দেন এটা একটা সায়েন্টিফিক ওয়ে। এভিডেন্স এবং ডাটা এর উপর নির্ভর করে সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এভিডেন্স ছাড়া বা রেফারেন্স ছাড়া কিন্তু কোনো কিছু দিলে ওইটা বৈজ্ঞানিক মহলে অ্যাকসেপ্টেড হইব না। ইট শুড বি লজিক্যাল। প্রতিটা ধাপের পিছনে নিশ্চয়ই কোনো লজিক থাকে বা যুক্তি থাকে। রিপ্রোডিউসিবল, এই যে এই জায়গায় কিছু কথা আছে। রিপ্রোডিউসিবল, আমি যখন জার্নালে পেপার সাবমিট করি, রিসার্চ পেপার, তখন বেশিরভাগ রিভিউয়ার আমার প্রশ্ন করে যে এটা কি রিপ্রোডিউসিবল কি না, বা আপনার মেথডটাকে আরও একটু ক্লিয়ার বা সুস্পষ্ট করে দেন যাতে এটা রিপ্রোডিউসিবল হয়। রিপ্রোডিউসিবল মানে হচ্ছে অন্য কেউ একই মেথড ফলো করলে একই রেজাল্ট পাবে। আচ্ছা, আমি আমার ল্যাবে একটা সিডেটিভ টেস্ট করলাম, ঠিক আছে? তো এই টেস্টটাতে আমি যেভাবে ইন্ডিউস করছি, যেভাবে মাইসগুলারে ট্রিট করছি আর কি, ফ্রম ফার্স্ট টু লাস্ট, এই সেম প্রসেসটা বা মেথডটা আমি যদি আমার পেপারে লিখে দিই, অন্য যে কেউ যদি এই সেম প্রসেস বা ওয়েটা ফলো করে, তাহলে তার রেজাল্ট ও আমার রেজাল্ট সেম হওয়ার কথা, তাই না? কারণ আমি যা করছি ও তো তাই করছে দেখে দেখে। আমি যেসব কি বলে এটারে, মানে ড্রাগ বা স্ট্যান্ডার্ড ইউজ করছি, ও ঠিক সেমগুলো ইউজ করছে। তাহলে ওরও তো এই রেজাল্টটা তো, আউটপুটটা তো আমি যা পাইছি তাই পাওয়ার কথা। সুতরাং ইট শুড বি রিপ্রোডিউসেবল, মানে পুনরায় করা যায় এমন। ওকে, আমরা রিসার্চ কি এটা একটু বুঝলাম, ঠিক আছে? রিসার্চ আমরা কেন করি? এই যে এখানে উত্তরগুলো আছে। টু জেনারেট নিউ নলেজ, টু সলভ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস, টু ভ্যালিডেট or challenge existing theories, academic and career development, contribution to the scientific community. আচ্ছা, আরেকটা কথা, আপনারা হয়তো অনেকে এগুলো জানেন, মনে হতে পারে এগুলো আমি কেন বলতেছি। তো এটা যেহেতু একটা সিরিজ, এটা স্টেপ বাই স্টেপ এ টু জেড সব কিছু দেখানো হইবে, ঠিক আছে? সুতরাং আমরা প্রথম থেকে শুরু করছি আর কি, কারণ অনেকে ফার্স্ট ইয়ারের আছে এখানে, এই কারণে। সো কন্ট্রিবিউশন টু দ্য সায়েন্টিফিক কমিউনিটি। আচ্ছা, এখন অনেকের প্রশ্ন আসে যে রিসার্চ আমি কেন করব বা রিসার্চ করে লাভটা কি? এই ৩-৪টা প্রশ্ন আসতে পারে মনের মধ্যে যে রিসার্চ কি? আসলে এটা কিভাবে করে? এর প্রসেসগুলো কি? আর রিসার্চ আমি কেন করব? তো এই রিসার্চ কেন করব এর উত্তরটা এই জায়গায় আছে। ফিউচার অফ রিসার্চার্স অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিস। এখানে অল্প কয়েকটা জিনিস আছে, এছাড়াও আরও অনেক ধরনের অপরচুনিটি আছে। এই অপরচুনিটিগুলো আপনারা যদি বিভিন্ন যারা বাইরে পিএইচডি করতেছে স্টুডেন্ট আছে, ওরা মাঝে মাঝে কিছু ফ্রি সেশন নেই। তো ওইগুলোতে বলে অনেকেই, যেমন কয়দিন আগে আমি একটা সেশনে অ্যাড হয়েছিলাম, ওইটা মেবি অস্ট্রেলিয়ার এক ভাই আমাদের ভার্সিটিরই। তো উনি বললো আর কি যে উনি ওই জায়গায় মেবি ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসেবে জয়েন করতেছে। সো অনেক ধরনের অপরচুনিটি আছে। আচ্ছা, একাডেমিক কেরিয়ার, ঠিক আছে? তো ভার্সিটিতে যে টিচারগুলো হয়, টিচারদের প্রত্যেকটা ট্রানজিশন ফেজে, মানে আপডেট বা প্রমোশনের ক্ষেত্রে বা টিচার হওয়ার ক্ষেত্রে, বা ভার্সিটির টিচারদের এক কথায় রিসার্চ পেপার বা রিসার্চ এটা জানাটা জরুরি। কারণ উন্নত বিশ্বে রিসার্চ দিয়ে একটা টিচারের বা একটা ভার্সিটির মাপকাঠি বা ভার্সিটির লেভেল কত হবে বা ভার্সিটিটা কেমন, ভালো না খারাপ, এটা নির্ধারণ করা হয়। ইন্ডাস্ট্রি জবের ক্ষেত্রে ড্রাগ ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, ক্লিনিক্যাল ডাটা অ্যানালাইসিস মানে অ্যানালিস্ট, এগুলো হচ্ছে আপনার হসপিটালে। তাছাড়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি, বায়োটেক কোম্পানি, আদার্স, মানে যার যে সাবজেক্ট লাইফ সায়েন্সের, ওর ওই ফিল্ডে নিশ্চয় ওই রিসার্চের জন্য কিছু চাকরি থাকে। ইন্ডাস্ট্রি জব যেটারে বলি আমরা আর কি। আচ্ছা, বর্তমানে এই বায়োইনফরমেটিক্সের বাজারটা হিউজ, এক কথায় হিউজ, এর চেয়ে বড় কোনো বাজার নাই। আর এই বায়োইনফরমেটিক্স মানে হচ্ছে ইনসিলিকো, আপনারা যেটাকে বলেন ইনসিলিকো, এটা আসলে বায়োইনফরমেটিক্সের একটা সাব ক্লাস। সো এই বায়োইনফরমেটিক্সটা করোনা ভাইরাস, মানে করোনা যখন আসলো, করোনার ভ্যাকসিন
এর আগে তো পৃথিবীতে যতগুলো ভ্যাকসিন হইছে ওইগুলা তৈরি করতে দেখা গেছে মানুষের অনেক টাইম লাগছে। লাইক ১০ থেকে ৩০ বছর, ৪০ বছর একটা ওষুধ বা একটা কিছু তৈরি করার পিছনে টাইম ইনভেস্ট করা লাগছে। বাট করোনা ভাইরাসের যে ইয়াটা এটা মেবি ১, ২, ৩, ৪ আমার সিউর মনে নেই। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বানানো হইছে। আর এটার মধ্যে সবচেয়ে বেশি হেল্প করছে হচ্ছে ইন সিলিকো প্রসেসগুলা। ঠিক আছে? কম্পিউটেশনাল অ্যান্ড বায়োইনফরমেটিক্স। আর এটার বাজার বা এটার পিএইচডি করার বা পিএইচডির যে সার্কুলারগুলা এটার চাহিদা খুবই মানে হাই আরকি। আমি যেটা দেখলাম। এই বায়োইনফরমেটিক্সটা বর্তমানে খুবই ভালো একটা ওয়ে মানে ফর ফিউচার ক্যারিয়ার আরকি। আর এই বায়োইনফরমেটিক্সের কাজগুলা দিয়া বর্তমানে কোর্স লঞ্চ করার মাধ্যমে টাকা ইনকাম করা যায় বা ফ্রিল্যান্সিং করা যায়, অনেক কিছুই করা যায়। তাছাড়া এগুলার উপরে পিএইচডি করলে ওই রিলেটেড চাকরি পাওয়া যায়, ওই রিলেটেড সাবজেক্টের উপরে। এই বায়োইনফরমেটিক্স একটা বড় শাখা। লাইক ইমিউনো ইনফরমেটিক্স, কেম ইনফরমেটিক্স ওইগুলারই একটা ফিল্ড আরকি। তো ওইগুলাতে এক্সপার্টাইজ তৈরি কইরা আর উন্নত বিশ্বের ইউনিভার্সিটিগুলোতে ওই রিলেটেড কিছু সাবজেক্টই আছে বায়োইনফরমেটিক্সের। স্পেসিফিক কিছু ফিল্ড নিয়া। তো ওইগুলাতে জব, চাকরি সবকিছুই এভেইলেবল। ইন্টারন্যাশনাল অপরচুনিটি, ফুললি ফান্ডেড পিএইচডি, স্কলারশিপ এগুলা গ্যাদার করতে হইলে রিসার্চ থাকাটা বাধ্যতামূলক। আর ইন্টারন্যাশনাল অপরচুনিটি যদি কেউ পায়, লাইক বড়, বড় ফান্ড পায়, এই ফান্ডগুলা কিন্তু টাকার পরিমাণে অনেক হিউজ। সো এগুলো দিয়ে দেখা গেছে কারো, কারো লাইফ চলে যায়। মানে এই ফান্ড দিয়া বা গ্র্যান্ট দিয়া তারা নিজেরাও রিসার্চ করে আর এই রিসার্চের পাশাপাশি তার নিজেদের ফ্যামিলিও চালায়। ফ্রিল্যান্সিং অনেকেই করে, উদ্যোক্তা হয় এগুলোর পিছনে। ওকে, রিসার্চের কিছু টাইপস। এখানে আছে এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল মানে কি? আমরা ল্যাবে যেগুলো এক্সপেরিমেন্ট করি, যেমন ইনভিট্রো হতে পারে, ইনভিট্রো আর ইন ভিভো এগুলো নিয়ে আমরা অনেক সময় একটু পাকায় ফেলি আর কি বিষয়গুলা। ইনভিট্রো মানে হচ্ছে একটা এনিমেলকে ডাইসেকশন মানে কাটাকাটির পরে মানে এনিমেলের উপরে যে কোনো একটা কিছু ইনডিউস বা ড্রাগ খাওয়ানোর পরে প্রথমে আমরা কি করি? ইনভিভো টেস্ট করি, তাই না? ইনভিভো টেস্টে হচ্ছে আমরা যেগুলো মাইসরে খাওয়ানোর পরে বিহেভিয়ারাল টেস্ট করি আর কি, বিহেভিয়ারাল ডাটা নেই। তো এটা বলে ইন ভিভো মানে ডাইরেক্ট এনিমেলের উপরে টেস্ট। তারপরে এই সেম এনিমেলের ভিতরে যে ব্রেনটা যদি আমরা আলাদা করে বের করে ফেলি, ব্রেন বা লিভার বা এনিথিং, এনি পার্ট অর এনি অর্গান, তখন ওইটা একটা পেট্রি ডিশে নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের টেস্ট করি ফ্রিকোয়েন্সির মাধ্যমে। বিভিন্ন মেশিন আছে, ওইসব মেশিন দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি ডিটারমিনেশন করি আর কি, যে দেখা গেছে এই ফ্রিকোয়েন্সিটা যদি ক্যাচ করে তার মানে এই জিনিসটা কম আছে বা বেশি আছে যে কোনো একটা সাবস্টেন্স। সো এগুলো হচ্ছে ইনভিট্রো টেস্ট, ঠিক আছে? ল্যাব বেসড সেল ও টিস্যু লেভেল। ওকে, ১ মিনিট। ওকে, এক্সপেরিমেন্টাল বললাম, তাই না? কম্পিউটেশনাল, ইন সিলিকো। আমরা কম্পিউটার ব্যবহার করে যে কাজগুলা করি এক কথায় এটাকে বলে ড্রাই ল্যাব, ঠিক আছে? ওয়েট ল্যাব হচ্ছে আমরা ল্যাব বেসড যে কাজগুলা করি এগুলোকে বলে ওয়েট ল্যাব। মানে ইনভিট্রো, ইন ভিভো, তারপরে এক্স ভিভো আছে, এনিমেলের বাইরে যে কাজটা করি এগুলো হচ্ছে কি এক্সপেরিমেন্টাল। আর কম্পিউটেশনাল বা ইনসিলিকো কাজটা হচ্ছে পুরোপুরি কম্পিউটার বেসড। মানে আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটার হইলে না আর কিছু লাগবো না এই জায়গায়। তো এটা ওয়েট ল্যাবও বলে অনেক সময়। ওকে, কারো কি মাইক অন করা? বেসিক ভার্সেস অ্যাপ্লাইড রিসার্চ। বেসিক রিসার্চটা হচ্ছে মানে রিসার্চের একবারে প্রাইমারি লেভেল। যেমন এখন কিন্তু আমরা মেথড ইউজ করে কাজ করি ল্যাবে। লাইক আমরা যদি একটা পেসিপেপয়েডেন্স টেস্ট করি তো এটার মেথডটা অলরেডি ডেভেলপ, কিন্তু এটার যে ফার্স্ট পর্যায়ে একবারে যিনি তৈরি করছে তো উনি তো এটা নিজের মাথা দিয়ে থিঙ্ক করছে, তারপর নিজে ভাবছে যে এটা কীভাবে তৈরি করা যায়। তখন উনি একটা প্রস্তাব রাখছে সায়েন্টিফিক মহলের কাছে। তো ওনারা যদি এটা দেখে যে এটা সুইটেবল তখন এটা অ্যাপ্রুভ করে, তখন এটা বেসিক রিসার্চ হিসাবে
ইমপ্লাইড হয় আরকি, বা একটা পেপার পাবলিশ হওয়ার পরে ওই পেপারটা রেফারেন্স হিসাবে ইউজ করে মানুষ, যাতে এটা অন্যরা ইউজ করতে পারে ওই মেথডটা। আর অ্যাপ্লাইড হচ্ছে আমরা ল্যাবে যেগুলা করি, অলরেডি বিল্ডকৃত মডেল, ওইগুলোর উপর আমরা টেস্ট করি। আর এটার বাস্তবিক ইফেক্টও আছে, ঠিক আছে? মানে এটা একটা ড্রাগকে দেখা গেছে ইমপ্রুভ করতেছে, একটা ড্রাগের আপডেটের জন্য। যেমন আগে প্যারাসিটামল ছিল, এখন প্যারাসিটামলের সাথে আরও কিছু কম্বিনেশন করে দেয়, যেমন ব্যথার ওষুধগুলা, যাতে একসাথে ২ টা কাজ করে বা একটু স্ট্রং লেভেলে কাজ করে। তো এটাকে বলা যায় অ্যাপ্লাইড আর বেসিক, ঠিক আছে? আর অবজারভেশনাল ভার্সেস অ্যানালাইটিক্যাল। সো অবজারভেশনাল রিসার্চ রেকর্ডস ফেনোমেনা এজ দে অকার। মানে কি? মানে হচ্ছে অবজারভেশনাল যেগুলা, এগুলো আমরা অবজার্ভ করি। যেমন আমরা মাইসের উপরে যে টেস্টগুলা করি ল্যাবে ইন ভিভোর ক্ষেত্রে, তো মাইস যে বিহেভিয়ারগুলো দেয়, ওইগুলো আমরা কি করি? অবজার্ভ করি। তারা যেভাবে দেয়, ঠিক আছে? যেমন আমরা যদি কনভালসেন্ট টেস্ট করি, তো তারা খিঁচুনি দেয় শরীরে, তাই না? তো ওই খিঁচুনিটা আমরা তো রেকর্ড করতেছি। সুতরাং এটাই একটা অবজারভেশনাল রিসার্চ। আর অ্যানালাইটিক্যাল কি? এটা হচ্ছে একটা স্পেসিফিক হাইপোথিসিসের উপরে রিলেশনশিপ বেসড কাজ। আর এই অ্যানালিটিক্যাল কাজটা, এটা একটু সফিস্টিকেটেড কাজ, একটু মেশিন রিলেটেড, ঠিক আছে? ওকে, যাই হোক। রিসার্চ ওয়ার্কফ্লো প্রসেস। আচ্ছা, এখন আমরা যদি ভাবি যে আমরা একটা রিসার্চ শুরু করব, সুতরাং রিসার্চটা শুরু করতে হইলে নিশ্চয়ই একটা স্টেপ বাই স্টেপ ওয়েতে আগাতে হবে, আদারওয়াইজ ইটস নট পসিবল। সো প্রথমে আমাদের যেটা করা লাগে, একটা রিসার্চ প্রবলেম খুঁজতে হবে। এটাকে অনেক রিসার্চ গ্যাপ বলে, রিসার্চ গ্যাপ হিসেবে বেশি পরিচিত, ঠিক আছে? আপনার একটা স্পেসিফিক রিসার্চ গ্যাপ খুঁজতে হবে। আর এই আপনি যে একটা রিসার্চ গ্যাপ খুঁজবেন, এটা কিন্তু ইনভেস্টিগেশন করার জন্য একটা যথেষ্ট এর গুরুত্ব বা মূল্যায়ন দেওয়ার মতো এবিলিটি থাকা লাগবে। তো এই যে আইডেন্টিফাই রিসার্চ প্রবলেম, তো এখন এটা আপনারা কীভাবে করবেন? আপনারা বিভিন্ন রিসার্চ পেপার যখন রিডিং পড়বেন, ওই রিডিং পড়ার সময় প্রত্যেকটা রিসার্চ পেপারের মধ্যে কনক্লুশনে বা ডিসকাশনের লাস্টে দিয়ে দেখুন একটা পার্ট থাকে যে আওয়ার রিসার্চ পেপার এইসব জিনিস খুঁজে বের করছে, এগুলো বের করতে পারে নাই, সুতরাং এগুলো আমাদের লিমিটেশন হিসেবে রয়ে গেছে। এগুলো বলছে ফার্দার রিসার্চ ইজ নিডেড বেসড অন দিস লিমিটেশন। মানে এই লিমিটেশনগুলোর উপরে আমরা আশা করতেছি অন্যরা, মানে অন্য কোনো কেউ মানে ফার্দার রিসার্চ করবে আর কি। তো এই যে পেপারের এই পার্টগুলো আপনি যদি আপনি যে কোনো একটা ডিজিজ সিলেক্ট করলেন, তো ওই ডিজিজের উপরে রিসেন্ট কিছু পাবলিকেশন দেখলেন, অরিজিনাল রিভিউ সব, ঠিক আছে, লাস্ট 5 ইয়ারের। তো দেখার পরে ওইগুলো থেকে আপনি যে একটা জ্ঞান অর্জন হয়েছে, তার প্রত্যেকটা পেপারে এই টাইপের কিছু লিমিটেশন থাকে, বা ওরা নিজেরা একটা রিসার্চ গ্যাপ বের করে দেয় ওই জায়গায়। তো এগুলো আপনি একত্রিত করলেন। এক্ষেত্রে একটা এআই ইউজ করা যায়, নোটবুক এলএম, ঠিক আছে? এই জায়গায় আপনি 10টাও যদি রিভিউ পেপার দেন রিসেন্ট, তখন বলবেন যে একটা রিসার্চ গ্যাপ খুঁজে বের করে দাও। দে উইল আইডেন্টিফাই ফর ইউ এ সুইটেবল ওয়ান। অনেকে এটা করে। ওকে, রিসার্চ গ্যাপটা যখন আপনি খুঁজে পাবেন, ঠিক আছে, এই রিসার্চ গ্যাপটা কেমন হওয়া লাগবে? আপনি যেই টপিকের উপরে রিসার্চ করতেছেন, এটার উপরে কিন্তু অলরেডি অনেকগুলো পেপার পাবলিশড। আপনি যদি ওই টাইপেরই করেন বা সেম করেন, তখন তো আসলে এটা রিসার্চ হইতেছে না, বলতে গেলে এটা মানে অলরেডি করা আছে, আপনি আবার করতেছেন। তো এটা যদি জার্নালের এডিটর বা রিভিউয়াররা দেখতে পারে, তাহলে এটা রিজেক্ট করে দিবে। এটা আর ফার্দার স্টেপে তারা মানে নিয়ে আগাইবো না, বা তারা এতটা অ্যাপ্রোচ করবো না আর কি এই পেপারটার জন্য। আপনার পেপার হইতে পারে অনেক ভালো, দেখতে অনেক সুন্দর, অনেক শ্রম দিচ্ছেন এটার পিছনে, ওয়েল ডেকোরেটেড করছেন, বাট ভালো একটা রিসার্চ গ্যাপ যদি না থাকে, যেটা আপনি আইডেন্টিফাই করছেন, তাহলে কিন্তু আপনার রিসার্চ পেপারটা ফার্দার আর যাইবো না আর কি। রিসার্চ গ্যাপ বা প্রবলেমটা বের করার পরে ওই যে লিটারেচার রিভিউ করে কিন্তু অলরেডি আপনি আইডেন্টিফাই করছেন, ঠিক আছে? তো লিটারেচার রিভিউ করতে হবে। লিটারেচার রিভিউ বলতে কি বোঝায়? আপনি যেই টপিকের উপরে রিসার্চ করবেন, ওই টপিকের উপরে অলরেডি অনেকগুলো রিসার্চ পেপার পাবলিশড, তাই না? তো যতগুলো পাবলিশড আছে ওইগুলোরই বলে লিটারেচার। তো ওইগুলোর আপনার কি করতে হবে? রিভিউ, মানে পুনর্মূল্যায়ন করতে হবে। রিভিউ করার পরে আপনি অরিজিনাল পেপার লেখেন বা রিভিউ পেপার লেখেন, যাই লেখেন, তো মানে একটা সার্ভে করতে হবে আর কি এক্সিস্টিং ওয়ার্কের উপরে। এই ওয়ার্ক টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অলরেডি নোন অ্যান্ড হোয়ার দ্য গ্যাপস আর। তারপর একটা হাইপোথিসিস দাঁড় করাইতে হবে আপনার, যে বিষয় হয়েছে এটা, আর এগুলো আছে অলরেডি আর এগুলো নাই।
তো আমি এইভাবে একটা পেপার লিখবো, মানে ডিজাইন করবেন। ঠিক আছে? স্টাডি ডিজাইন হাইপোথিসিস দাঁড় করানোর পরে তো আপনি স্টাডি ডিজাইন করবেন A to Z স্টাডি, মানে প্রথমে পেপারের একটা আউটলাইন তৈরি করবেন। এটাই স্টাডি ডিজাইন। যে আপনি কিভাবে কি করবেন। মনে করেন আপনি একটা ওয়ার্ড ফাইল ওপেন করলেন, এটার মধ্যে লিখলেন প্রথমে আমি অ্যাবস্ট্রাক্ট লিখবো, ইন্ট্রোডাকশন লিখবো, মেথড অ্যান্ড ম্যাটেরিয়ালস, তারপরে রেজাল্ট, তারপর ডিসকাশন, তারপরে কনক্লুশন। সো আর ওই কোন পার্টের মধ্যে কি লিখবেন বা কিছু কি পয়েন্ট থাকতে পারে আপনার, যেগুলো আমার রিসার্চ গ্যাপ বা এইসব বিষয়ের উপরে আমি কাজ করব, তো এগুলো যদি ওই পার্টগুলোর মধ্যে ইনক্লুড করেন, আপনার একটা স্টাডি ডিজাইন হয়ে যাবে। তারপরে এখানে একটু বায়াস আছে, ডাটা কালেকশন। এখন যদি আপনি অরিজিনাল পেপার লেখেন, তাহলে আপনি ল্যাবে টেস্ট করে যে ডাটাগুলা পাবেন, ওইগুলো একটা এক্সেল শিটে বা যে কোনো জায়গায় আপনি নিয়ে আসবেন। এটার বলে ডাটা কালেকশন অরিজিনাল আর্টিকেলের ক্ষেত্রে। বাট if you are doing review article, then you have to make a table by summarizing what মানে all the paper you read or review. রিভিউ পেপারের জন্য আপনার ওই যে এক্সিস্টিং নলেজগুলো আছে রিসেন্ট, আপনি এমন করতে পারেন যে 2015 সাল থেকে 2025 সাল বা 2026 সাল পর্যন্ত আমি আমার এই টপিকের উপরে যতগুলো পেপার আছে এগুলো ডাটা কালেকশন করতেছি। তো একটা টেবিল রেডি করবেন, টেবিলের মধ্যে ওই কত বছর 10-11 বছরের ডাটাগুলো সব দিবেন, যতগুলো পেপার পাবলিশ হয়েছে। আর রিভিউ আর্টিকেলে কিন্তু অরিজিনাল আর্টিকেলের ডাটাগুলো শুধু দিবেন, নট রিভিউ আর্টিকেলের। আর এমন হইতে পারে যে আপনি রিভিউ করতেছেন, এটার উপর অলরেডি একজন করছে, তাহলে দেখা গেছে উনি 2 বছর আগে করছে। তার মানে লাস্ট 2 বছরে যত অরিজিনাল আর্টিকেল ওই টপিকের উপরে পাবলিশড হয়েছে, নিশ্চয়ই ওই 2 বছরের ডাটা কেউ এখনও কি করে নাই, মানে রিভিউ আর্টিকেল লেখে নাই। তো আপনি জাস্ট ওই 2 বছরটা নিয়ে কাজ করতে পারেন, কারণ এটার উপর তো কেউ করে নাই। তার মানে এটা আপনার একটা নতুন একটা কিছু আর কি। তো এটাই আপনার জার্নালের এডিটরের কাছে, মানে এটা একটা প্রেফার করবে, মানে জার্নাল এডিটর প্রেফার করবে আর কি এটা পাবলিশের জন্য। ওকে, তারপর ডাটা কালেকশনের পরে ডাটাগুলো অ্যানালাইসিস করতে হইব। তো রেজাল্ট পার্টের মধ্যে এটা যদি অরিজিনাল আর্টিকেল হয়, তখন আপনি যে ডাটাগুলো পাইছেন এগুলা অ্যানালাইসিস করবেন। কিভাবে করবেন? অরিজিনাল আর্টিকেলের ক্ষেত্রে আমরা আর প্রোগ্রামিং, পাইথন, গ্রাফেট, প্রিজম, স্টাটা ইউজ করে অনেকে, আরও কিছু টুলস আছে, এগুলো ইউজ করে আমরা গ্রাফ তৈরি করি বা প্লট তৈরি করি। ঠিক আছে? বিভিন্ন টাইপের প্লট তৈরি করি, বার প্লট, হিট ম্যাপ, বিভিন্ন ধরনের প্লট তৈরি করি। ঠিক আছে? তো এগুলো তৈরি করার পরে আমরা দেখতে পারি যে ডাটাগুলা কেমন ভ্যালু দিছে আর কি। ওই জায়গায় আপনার কম্পেয়ার করার জন্য স্ট্যান্ডার্ড থাকে, নেগেটিভ কন্ট্রোল থাকে, ওইগুলোর মাধ্যমে কম্পেয়ার করা যায় যে ডাটাগুলো কেমন। এখন ডাটা অ্যানালাইসিস রিভিউ আর্টিকেলের ক্ষেত্রে কেমন? রিভিউ আর্টিকেলের যে টেবিলটা বানাইছেন, ওইগুলো টেবিলের মধ্যে তো সব সংক্ষিপ্তভাবে লিখছেন। জাস্ট রেজাল্টের মধ্যে আপনি একটু অ্যানালাইসিস করে বেশি বড় করে লিখে দিবেন আর কি, মানে বিস্তারিত। তারপরে ইন্টারপ্রিটেশন করবেন ওই ডাটাগুলার, তারপর রাইটিং অ্যান্ড পাবলিকেশন। ঠিক আছে? এখন আমাদের আজকাল ক্লাসের মেন পার্ট এটা টাইপস অফ রিসার্চ পেপার, যেটা আপনাদের বোঝা খুবই ইম্পর্টেন্ট, যাতে আপনাদের ফিউচার যে আমাদের মানে সামনে যে ক্লাসগুলো হইব এগুলোর জন্য বুঝতে মানে খুবই সুবিধা হইব আর কি। টাইপস অফ রিসার্চ পেপার। ওকে, 1 মিনিট। ওকে, এই যে এখানে কিছু ম্যানুস্ক্রিপ্ট টাইপ আছে। ঠিক আছে? তো অরিজিনাল রিসার্চ আর্টিকেল। আচ্ছা, অনেকের মনে একটা প্রশ্ন আসে, মানে আমি অলরেডি প্রশ্নটা অনেকের কাছ থেকে পাইছি বা আমারে করছি, যে ভাই অরিজিনাল রিসার্চ আর্টিকেল কি ভালো না রিভিউ আর্টিকেল ভালো? কেউ কি জানেন? উত্তর দিতে পারেন কেউ জানলে, বা এই রিলেটেড কোনো মতামত থাকলে। এনিওয়ান? একবারে রেসপন্স না আমি করলে তো মনে আমি বুঝতে করি পারবো না যে ক্লাস কি হইতেছে কি না। অরিজিনাল রিসার্চ আর্টিকেলটা ভালো। মানে এটা কিসের উপর ভিত্তি করে মনে হয় আপনার, মানে না, অরিজিনাল রিসার্চ আর্টিকেলে তো আমরা নতুন কিছু মানে আমরা নিজেরা রিসার্চ করে বের করি, আর রিভিউ আর্টিকেলের ক্ষেত্রে তো আমরা প্রিভিয়াস রিসার্চ আর্টিকেল থেকে রিভিউ করে আমরা তারপরে দিই। হ্যাঁ, ভালো বলছেন, ধন্যবাদ। ওকে, এখন এখানে বিষয় হইতেছে আপনার এগুলা কয়েকটা অ্যাঙ্গেল থেকে দেখা লাগে, আপেক্ষিক। ঠিক আছে? তো অরিজিনাল রিসার্চ আর্টিকেল এটা হচ্ছে অরিজিনাল, মানে যে কোনো একটা কম্পাউন্ড, মনে করেন এটার আমি অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যাক্টিভিটি আছে কিনা এটা দেখার জন্য আমি মাইসের উপরে টেস্ট করলাম। তো আমি যে রেজাল্টটা পাইছি এটা তো আগে কেউ পাই নাই, আমিই করছি, তাই না? তো এটা একটা অরিজিনাল আর্টিকেল।
তো অরিজিনাল আর্টিকেলগুলা এটা আমরা যারা নতুন আছি তা আমাদের জন্য সুইটেবল, ঠিক আছে? তো রিভিউ আর্টিকেলটা কি? এটাও রিভিউ আর্টিকেল মোস্টলি প্রফেসররা করে, ঠিক আছে? রিভিউ আর্টিকেল লেখে কারা? প্রফেসররা। কারণ রিভিউ আর্টিকেল লিখতে হলে একটু ভালো নলেজ দরকার, আর এটা কোনো কোনো অংশেই অরিজিনাল আর্টিকেলের চেয়ে কম না, ঠিক আছে? মোস্ট অফ দ্য রিসার্চার আমি দেখছি যে রিভিউ আর্টিকেলের গুরুত্ব বেশি দেয়। মনে করেন আপনার একটা অরিজিনাল আর্টিকেল আছে, একটা রিভিউ আর্টিকেল আছে, আর এই রিভিউ আর্টিকেলটা যদি আপনার ভালো থাকে তাহলে এটা আপনার একটা ফুল ফান্ড স্কলারশিপের জন্য যথেষ্ট। এটা অলরেডি কয়েকটা প্রমাণও আছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আমার এক ভাই জাস্ট একটাই পেপার লিখছে জীবনের রিভিউ পেপার, এটা দিয়ে উনি ফুল ফান্ড স্কলারশিপ পাইছে। তো রিভিউ আর্টিকেলটা লিখতে হইলে মানে যেই লেখে ওনার জ্ঞান একটু থাকা লাগে আর কি, রিসার্চের প্রতি একটু বেশি। কারণ ও কিন্তু অনেকগুলো পেপারে সামারাইজ করার পরে একটা পেপার লিখতেছে, তার মানে ওর নলেজটা বেশি। আর অরিজিনাল পেপার লিখতে গেলে এতটাও নলেজের দরকার হয় না, জাস্ট কিছু সিস্টেমেটিক স্টেপ ফলো করলে এটা সম্ভব। আচ্ছা, এখন একটু দেখেন, প্রেজেন্ট নোবেল ফাইন্ডিংস ফ্রম এ কমপ্লিট স্টাডি ফলোয়িং দ্য ফুল রিসার্চ সাইকেল। রিসার্চ পেপারের ক্ষেত্রে মানে এটা জার্নাল বেসড, এই ওয়ার্ড লিমিটটা কিন্তু এটা পুরোপুরি সত্য না, জার্নাল বেসড। কিছু জার্নাল দেয় যে ৬,০০০-এর ভিতর হইতে হইব। ওয়াইলের যে জার্নালগুলো আছে, ওয়াইলি পাবলিশারের, ওরা মোস্টলি বা মোস্ট অফ দ্য জার্নাল প্রেফার করে ৬,০০০-এর চেয়ে কম। তবে এই ৬,০০০-এর মধ্যে তারা অ্যাবস্ট্রাক্ট কনক্লুশন আর ফিগারের যে লিজেন্ডগুলো বা টেবিলের এগুলো রাখে না, এগুলো বাদ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, অরিজিনাল রিসার্চ আর্টিকেল অনেকে বুঝেন আসলে এটা কি। তো রিভিউ আর্টিকেল কি, ঠিক আছে? রিভিউ আর্টিকেল হচ্ছে যে কোনো একটা টপিকের উপরে, যে টপিকের উপরে আপনি রিসার্চ করতেছেন, তো ওই টপিকটার উপরে অলরেডি যত পাবলিশড পেপার আছে ওইগুলারে আপনি যাচাই বাছাই করে একটা পেপার লিখবেন। এতে করে কি হবে, রিডাররা মানে যারা আপনার এই পেপারটা পড়বো তারা যদি এখন মানে মনে করেন যে কোনো একজন স্কলার উনি জানতে চাইতেছে একটা নির্দিষ্ট কম্পাউন্ডের উপরে অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যাক্টিভিটি কেমন, তখন উনি যখন সার্চ দিল গুগল স্কলার বা যে কোনো ব্রাউজারে, তখন উনি দেখলো 400, 500 বা 1,000, 2,000 পেপার অরিজিনাল। তখন এগুলো তো পড়তে ওনার অনেক সময় লাগবে। কিন্তু উনি যদি একটা রিভিউ আর্টিকেল দেখে, যেমন 2026 সালের রিসেন্ট, এটার মধ্যে অলরেডি আগের যত পাবলিশড পেপার আছে বা এই কম্পাউন্ডের এই ডিজিজের উপরে যত কাজ আছে অলরেডি করা, সবগুলো নিশ্চয়ই একটা সামারাইজেশন এই জায়গায় পাইবো। তো পাওয়ার পরে উনি জাস্ট একটা পেপার নিয়ে স্যাটিসফাইড, ওনার এই 2, 3, 4,000 পেপার পড়া লাগতেছে না। আরেকটা বিষয় আছে সাইটেশন, ঠিক আছে? অনেক রিসার্চার কিন্তু সাইটেশন, আমি দেখি কেউ জয়েন দিতে চাইতেছে। পোটেনশিয়াল রিস্ক দেখাইতেছে কেন? ওকে, রিভিউ আর্টিকেল কি জন্য বলতেছিলাম আমি? ও সাইটেশন, হ্যাঁ। সাইটেশন কোন পেপারের বেশি হয়, অরিজিনাল না রিভিউ? রিভিউ পেপারের বেশি হয়, কারণ রিভিউ পেপারের মধ্যে টপিকটা ব্রড থাকে, অনেকগুলো কিওয়ার্ডস থাকে। তো এই কারণে অনেকে যখন সার্চ দেয় গুগল স্কলার বা এতে। আচ্ছা, আপনারা আমাকে ক্লাস শেষ করার আগে একটা জিনিস মনে করাই দিয়েন, এন্ড অর নোট গুগল স্কলারে কীভাবে সার্চ দিতে হয় রিভিউ পেপার পড়ার জন্য, এটা আমি একটু দেখিয়ে দেবো, ঠিক আছে? সাইটেশন হয় রিভিউ পেপারের বেশি, কারণ রিভিউ পেপার থেকে অনেক কিওয়ার্ড থাকে বা অনেক ব্রড আলোচনা থাকে, এই কারণে হয়। আচ্ছা, তারপরে আমরা আসি সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস। আচ্ছা, এটা রিভিউ আর্টিকেল। এই রিভিউ আর্টিকেলটা কয় ধরনের হতে পারে? মোস্টলি মানে বেশিরভাগ ইউজ হয় 3 ধরনের, নেগেটিভ, কম্প্রিহেনসিভ, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল রিভিউ। তো এখানে কম্প্রিহেনসিভটা বেশি ইউজ হয়, নেগেটিভটাও হয় মোটামুটি। নেগেটিভটা কি? মনে করেন একটা কম্পাউন্ডার একটা ডিজিজের উপরে কাজ হয়েছে গত 20 বছর ধরে, কিন্তু সব কিছু বাদ দিয়ে আপনি লাস্ট 5 বছরের ডাটা কালেকশন করছেন, আর এই 5 বছরের মধ্যে কী কী ইম্পর্টেন্ট বা ওইটার মধ্যে আপনি কী কী ভালো ভালো ফাইন্ডিংস পাইছেন, জাস্ট ওইগুলা নেরেশন মানে খুবই সংক্ষিপ্ত আকারে যখন আপনি একটা পেপার লেখেন, জাস্ট অল্প কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে, অল্প কিছু বাট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা বলে নেগেটিভ রিভিউ। আর কম্প্রিহেনসিভ রিভিউ কি? আপনি ওই 20 বছরের ডাটা কালেকশন করছেন বা 10 বছরের, কিন্তু ওই কম্পাউন্ড যেটার কাজ করছেন ওইটার বোটানিক্যাল সোর্স, ওইটার বায়োলজিক্যাল সোর্স, ওইটার আপনার মেকানিজম অফ অ্যাকশন মলিকুলার লেভেলে, তারপরে মানে একটা হিউজ ডিপে মানে একটা ডিপ পেপার লেখছেন আপনি। কম্প্রিহেনসিভ মানে কি বোধগম্য, যাতে এই পেপারটা পড়লে অনেক সবাই মানে বুঝতে পারে মানে পারিপার্শ্বিক অবস্থা কি এই কম্পাউন্ডার এই ডিজিজের উপরে, বা এই ডিজিজ রিলেটেড অনেক তথ্য দিচ্ছেন যাতে একজন রিডার সব কিছু বুঝতে পারে আর কি।
তাহলে রিভিউ আর্টিকেল ন্যারেটিভ, কম্প্রিহেনসিভ, আর একটা হচ্ছে কি ক্রিটিক্যাল। তো ক্রিটিক্যালটা আপনাদের এত লাগবে না। আচ্ছা, সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস। আমি কিন্তু এগুলোর একটা একটা করে আর্টিকেল দেখিয়ে দিব যে ন্যারেটিভ আর্টিকেল কেমন, কম্প্রিহেনসিভ কেমন, ঠিক আছে, অরিজিনাল কেমন। আচ্ছা, সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস, এটাও রিভিউ পেপার, কিন্তু এটার সাথে এগুলোর পার্থক্য হচ্ছে এটা একটা সিস্টেমেটিক রিভিউ, মানে এটার একটা প্রিজমা গাইডলাইন আছে, ঠিক আছে, প্রিজমা গাইডলাইন। আচ্ছা, আমি একটু দেখাই, সহজে বুঝতে পারবেন। আমার কাছে মেবি একটা আছে, প্রিজমা গাইডলাইন। আচ্ছা, এই যে দেখেন প্রিজমা 2020 চেকলিস্ট, এটা ওদের গাইডলাইন। এটা আপনার প্রপারলি ফলো করতে হইব। মানে আপনি যে মেনুস্ক্রিপ্টটা লিখতেছেন, ওই মেনুস্ক্রিপ্টের মধ্যে এ টু জেড মেনুস্ক্রিপ্টটা যে আপনি ডেকোরেট করতেছেন ফার্স্ট টু লাস্ট, এই সবগুলো জিনিস থাকা লাগবে। অলরেডি সবার ব্যাপারেই কম বেশি কিছু থাকে, কিন্তু সব থাকে না। কিন্তু আপনি যদি সিস্টেমেটিক রিভিউ লিখতে চান তাহলে এই সবগুলোই থাকা লাগবে। যেমন টাইটেল, ঠিক আছে, প্রথমে টাইটেল। তো আপনার পেপারে টাইটেলটা কত নম্বর পেজে আছে? আমি একটা পেপার লিখছি, তো এটা 1 নম্বর পেজে ছিল, এই যে 1 নম্বর, ঠিক আছে। আমি জাস্ট এইটুকু লিখছি, এটা আমার লেখা, আর এগুলো তাদের পূর্ব নির্ধারিত আর কি। অ্যাবস্ট্রাক্ট, তারপর কি ইন্ট্রোডাকশন থাকা লাগে। মেথড, আর মেথডের মধ্যে আলাদা আলাদা কিছু সাব পার্ট আছে, মানে সাবসেকশন, এই যে দেখেন। তারপর আপনার রিজাল্ট, তারপরে রিজাল্টের মধ্যে দেখেন কী কী আছে, স্টাডি সিলেকশন, স্টাডি ক্যারেক্টারিস্টিক, মানে ওই স্টাডিটা সম্পর্কে একটা বিস্তারিত সিস্টেমেটিক ওয়েতে আপনি কী করছেন না করছেন, এভরিথিং। তারপরে কি ডিসকাশন, এই যে যতগুলো ফাইন্ডিংস পাইছেন এই সবগুলো নিয়ে একটা আলোচনা করবেন আপনি এখানে। ফিউচার রিসার্চ কী হতে পারে, এভরিথিং। আচ্ছা, আদার ইনফরমেশন। সিস্টেমেটিক রিভিউগুলা অনেক সময় প্রসপেরোতে রেজিস্ট্রেশন করা লাগে। প্রসপেরো বলে না কি বলে মনে পড়তেছে না, প্রসপেরোই মেবি। প্রসপেরোতে রেজিস্ট্রেশন করলে কি হয়, আপনি ওই জায়গায় আপনার যে টাইটেল লিখে যখন সার্চ দিবেন, তখন অলরেডি এই টাইটেলের উপরে কোনো কাজ আছে কিনা এটা আপনার সামনে শো করব। যদি দেখেন নাই, তার মানে আপনার কাজটা নতুন, কেউ করে নাই, আপনার এটা করতে কোনো বাধা নাই। কিন্তু যদি দেখেন এটা অলরেডি একজন করছে, তার মানে তো আপনি করতে পারবেন না, কারণ একটা করা কাজ আপনি করতে পারবেন না, কারণ এই কাজটার উপরে সিস্টেমেটিক রিভিউ অলরেডি একজন করছে। মনে করেন থাইমল একটা কম্পাউন্ড, এর উপরে আপনি থাইমল এগেনস্ট এলজিমার, ওর কী কী অ্যাক্টিভিটি আছে এটার উপর আপনি একটা সিস্টেমেটিক রিভিউ করতে চান। জাস্ট এই টাইটেলটা লিখে যখন আপনি ওই ওয়েবসাইটে সার্চ দিবেন, তখন দেখবেন অলরেডি এটা একজন কেউ করছে। আপনি 2026 সালে সার্চ দিলেন, দেখলেন 2025 সালে করছে, তখন আপনি এটা করতে পারবেন না, কারণ এটা অলরেডি একজন করছে। জাস্ট এই জায়গাটা থেকে এটা দেখা যায় যে এটা অলরেডি কেউ করছে কি না, কারণ এর থেকে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে নিউ টপিক বা এটাই রিসার্চ গ্যাপ আপনার। তো এটা কি সিস্টেমেটিক রিভিউ, এটা ঠিক আছে। আর এই সিস্টেমেটিক রিভিউর মধ্যে যখন আপনি সিস্টেমেটিক রিভিউ তো 2 ধরনের হতে পারে। রিভিউ করার সময় আপনি যে ডাটাগুলো কালেকশন করতেছেন, ওইগুলো যদি হয় আপনার কোয়ান্টিটেটিভ বা কোয়ালিটেটিভ, মানে কি কোয়ালিটেটিভ মানে হচ্ছে গুণগত বা কোনো কিছু, যেমন ক্যান্সারের ক্ষেত্রে অ্যাপোপ্টোসিস বাড়ে কমে, এই যে বিষয়গুলো, এগুলো তো আমরা চাইলেও গাণিতিক কোনো গ্রাফের মাধ্যমে দেখাতে পারবো না, কারণ এগুলো তো কোনো ভ্যালু না। যেমন 2, 4, 5 এগুলো গড় করে আমরা একটা ভ্যালু দেখাতে পারি, কিন্তু এগুলো তো সম্ভব না। যদি আপনার এখানে কোনো ভ্যালু না থাকে, মানে মান না থাকে, 1, 2, 3, 4 ডিজিট না থাকে, তাহলে এটা সিস্টেমেটিক রিভিউ। আর যদি ডিজিজ থাকে তাহলে এটা কী করা যায়, মেটা অ্যানালাইসিস। লাইক ডায়াবেটিসের ক্ষেত্রে ফাস্টিং ব্লাড গ্লুকোজ অনেকে পরিমাণ করে, আর অনেকে করে গ্লাইকেটেড হিমোগ্লোবিন, মানে আপনি ভাত খাওয়ার আগে আপনার গ্লুকোজ লেভেল কেমন ছিল, ভাত খাওয়ার পরে। তো এটা তো আসলে একটা ভ্যালু দেখায়, তাই না, গ্লুকোজের লেভেল কত, 5.6, 7.6 এরকম, তো এটা ভ্যালু। এখানে যেহেতু আপনি ভ্যালু পাইতেছেন, তো এটা মেটা অ্যানালাইসিস সম্ভব। আর ক্যান্সারের ক্ষেত্রে তো আপনার ভ্যালু নাই, কি আছে যে অ্যাপোপ্টোসিস কত বা সেল ভিয়াবিলিটি কত, টিউমার সাইজ অনেকে করে, টিউমার সাইজ কমে বাড়ে, তো ওইটার ক্ষেত্রে আবার কিন্তু মেটা অ্যানালাইসিস পসিবল। তো সুতরাং একটা সিস্টেমেটিক ওয়েতে একটা রিভিউ পেপার লেখা, বা এটার মধ্যে যদি কোনো ডাটা টাইপ ভ্যালু থাকে, ওইটার মেটা অ্যানালাইসিস করা, এটারই বলে কি সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস। আর এটা যদি আপনি করেন, এটা আপনারা বোঝায় যে আপনি একটা প্রফেশনাল পারসন, কারণ এটা একবার প্রফেসর লেভেলের কাজ। এটা খুবই মানে ভ্যালুটা আর কি, সায়েন্টিফিক মহলে এটা খুবই ভ্যালু দেয় এরকম এই টাইপের একটা পেপার। আচ্ছা, কেস রিপোর্ট। এই কয়দিন আগে যে আমাদের দেশে ডেঙ্গুর এত একটা, ডেঙ্গু না কি বলে, বাচ্চাদের যে রোগটা হয়েছে, কি যেন এটা, এই ভ্যাকসিনের অভাবে যে অনেকগুলো বাচ্চা মারা গেল। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি একটা হসপিটালে গেলেন, তো দেখলেন একটা বাচ্চার হাম হয়েছে, জাস্ট একটা বাচ্চা। তো
তো ওই বাচ্চাটার নিয়ে একটা রিসার্চ, যে বাচ্চাটা হসপিটালে ভর্তি হওয়ার সময় টেম্পারেচার কেমন ছিল, সিমটমগুলো কেমন ছিল, 5 দিন পরে কেমন, মানে বাচ্চাটা মারা গেছে, ঠিক আছে, তো 10 দিন হসপিটালে ছিল, এর যে একটা ওভারভিউ বা যে একটা রুটিন বা কী সিমটমস, ড্রাগগুলা কেমন সাইড ইফেক্ট দিছে, কেমন কাজ করছে। তো এটা একটা কেস, ঠিক আছে। আমরা যেমন কিছু হইলে পুলিশের কাছে গিয়ে কেস ফাইল করি, তো এটা আপনি ডাইরেক্ট মনে করেন জার্নালে একটা কেস ফাইল করে দিয়েছেন আপনি, তো এটাই কি কেস রিপোর্ট। আর কেস সিরিজ কি, কেস সিরিজটা এখানে দিতে ভুলে গেছি। কেস সিরিজ হচ্ছে ওই হসপিটালে 100 রোগী ভর্তি হয়েছে হামের, তো 100 রোগীর উপরে আপনি যে টেস্টটা করতেছেন, মানে এরকম একটা পেপার লিখতেছেন ওদের যে ফাইন্ডিংসগুলো, এগুলো সামারাইজ করে, তো এটা বলে কেস সিরিজ, ঠিক আছে। সেটা আমাদের দেশে অনেক ইউনিভার্সিটির মানে প্রফেসররা দেখছি করছে, এই টাইপের রিসার্চ পেপার লিখছে। ওই যে খুলনা ইউনিভার্সিটির সরোয়ার স্যার একটা করছে মেবি, হাম না কিসের উপরে, কেস সিরিজ, ঠিক আছে। আর অনেক টাইপের আছে পেপার, শর্ট কমিউনিকেশন, তো এগুলো লাগে না আমাদের, মূলত এই 3টাই লাগে। আর এগুলো কোনো ডিজিজের উপরে অনেক মানে করে, তো এগুলো করতে হলে আপনার হসপিটালে অ্যাক্সেস লাগবে। এগুলো তারাই করে যারা প্রফেসর বা বড় লেভেলের অলরেডি ভালো পজিশনে আছে তারা, কারণ তারা অ্যাক্সেসটা পায় হসপিটালে, বা ডক্টর নিজে করতে পারে, ডক্টররা, ঠিক আছে। ডক্টরের কাছে মনে হয়েছে এরকম রুগী তো আমি আগে দেখি নাই, তো সব কিছু অদ্ভুত, ড্রাগের শরীরে অদ্ভুতভাবে কাজ করতেছে, নর্মাল মানুষের মতো করতেছে না, তো উনি চাইলে ওইটার উপর একটা কেস রিপোর্ট করতে পারে। ওকে, আচ্ছা, এই যে ম্যানুস্ক্রিপ্টগুলো, ঠিক আছে, সবগুলো কিন্তু একটা স্ট্রাকচার ফলো করে। তো মোস্টলি ইউজ স্ট্রাকচার ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইমরাট, ঠিক আছে, এর একটা ফুল নেম আছে। এই আই থেকে মেবি ইন্ট্রোডাকশন, এটা থেকে এম থেকে মেথড, আর থেকে কি, আর ওই যে রিজাল্টস, আর ডি থেকে ডিসকাশন, আর এ মানে এন্ড। এই দেখেন একটা টাইটেল 10 থেকে 15 ওয়ার্ডের মধ্যে হয়। অ্যাবস্ট্রাক্ট, আচ্ছা অ্যাবস্ট্রাক্টের কিন্তু একটা ওয়ার্ড লিমিট থাকে, ম্যাক্সিমাম জার্নাল 250 দেয়, 250 ওয়ার্ডের নিচে থাকতে হবে। আর 40% 30% জার্নাল দিয়ে 200 ওয়ার্ডের নিচে থাকা লাগবে, ঠিক আছে। 200 ওয়ার্ডের বেশি হলে তারা ওই অ্যাবস্ট্রাক্ট অ্যাকসেপ্ট করে না। আপনার মেল পাঠায় আবার যে আপনার এই পেপারে অ্যাবস্ট্রাক্টটা একটু ছোটো করে দেন বা সামারাইজ করে দেন, কী বলে সাকসিন্ট করে দেন। আচ্ছা, কিওয়ার্ড সর্বোচ্চ 6টা থাকতে পারে আর কি, সর্বোচ্চ 6টা কিওয়ার্ড একটা পেপারে থাকতে পারে। কিছু মানে সফিস্টিকেটেড বা কিছু পার্সোনালাইজড টাইপ জার্নাল আছে, ওরা আবার নিজেদের মতো একটু বাড়াইতে কমাইতে পারে, কিন্তু আমি এই পর্যন্ত দেখছি 6টাই ম্যাক্সিমাম। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে এই জায়গায় বল দেওয়া আছে সর্বোচ্চ 1200 ওয়ার্ড থাকতে পারে, ঠিক আছে, 1000 থেকে 1200 হচ্ছে মানে হাইয়েস্ট লিমিট ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে। আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে হাউ টু রাইট ইন্ট্রোডাকশন ফর এ রিসার্চ পেপার, রিভিউ আর অরিজিনাল বা যাই হোক, ঠিক আছে। ইনশাল্লাহ আশা করি ওই ক্লাসটা করার পর আপনার ইন্ট্রোডাকশন কীভাবে লেখা লাগে ওটা মানে বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে মেথড। আপনার কাছে অনেক ভালো একটা রিসার্চ গ্যাপ আছে, অনেক ভালো একটা আইডিয়া আছে, এটা নিশ্চয়ই ভালো একটা জার্নালে যাওয়ার কথা, কিন্তু আপনার মেথডগুলো যদি দুর্বল হয় তাহলে ওই পেপারটার কোনো ভালো জার্নালে যাবে না। এটা আপনি এইভাবে কল্পনা করতে পারেন, আপনার কাছে অনেক টাকা আছে, অনেক টাকা ইনভেস্ট করছেন, তো একজন দুর্বল ইঞ্জিনিয়ারে দিয়েছেন বাড়িটা তৈরি করতে, অনেক টাকা ইনভেস্ট করছেন, 10 তলা বানাইছেন, কিন্তু ওই ইঞ্জিনিয়ার অনেক কিছু ভুল করছে, বা ফাউন্ডেশন দেখা গেছে 10 তলা বিল্ডিংয়ের দিয়েছে 4 তলা পর্যন্ত মাটির নিচে, ঠিক আছে। তখন একটা ভূমিকম্প হয়েছে, বিল্ডিংটা 1 বছর না যাইতেই ভেঙে গেল। তো ওই টাইপের আর কি রিসার্চ পেপারের ক্ষেত্রে মেথড হচ্ছে আপনি কি মেথড বা ম্যাটেরিয়ালস ইউজ করছেন, কি সিস্টেমেটিক ওয়ে অবলম্বন করছেন, এটার ওয়ার্ড লিমিটটা এটা মিথ্যা, এটা ঠিক না। এটা একটা সিস্টেমেটিক মানে আরও কিছু সাবসেকশন আছে মেথডের, ওগুলো আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এই মেথডগুলো ইউজ করে আপনারা যে কাজটা করছেন, যেই রোগের বা যে কম্পাউন্ডের বা যেই কাজটাই করছেন, নিশ্চয়ই এটা কী আসছে, একটা ফাইন্ডিংস আসছে বা রিজাল্ট আসছে। জাস্ট ওই রিজাল্টগুলোই লিখবেন, এত বেশি ডিসকাশন এখানে করার দরকার নাই, এখানে জাস্ট ওই এক্সাক্ট রিজাল্টগুলো লিখে অল্প একটু লিখে দেবেন, এটাই হচ্ছে কি রিজাল্ট পার্ট। আর এই রিজাল্ট পার্টটার এই ডিসকাশন পার্টের মধ্যে আমরা আরও একটু বড় করে লিখি, মানে আলোচনা করি এক জায়গায়, মানে এক কথায় যে বর্তমান পৃথিবীতে কী কী আছে আর ওইটার তুলনায় আমাদের রিজাল্টটা কেমন, বা আমাদের লিমিটেশনগুলো কী কী ছিল, আর সামনে এটা নিয়ে কী কী কাজ হওয়া উচিত, ঠিক আছে। এটা হচ্ছে কি রিসার্চ পেপার। আর এটার মধ্যে একটা মেকানিজম দিতে পারেন, এই মলিকুলার লেভেলে পেপারে দেখছেন না সুন্দর সুন্দর মেকানিজম থাকে, এখানে একটা দেওয়া যাইতে পারে, আর রিজাল্টে থাকতে পারে। কিন্তু ইন্ট্রোডাকশন মেথড এগুলোতে কখনো মেকানিজম দেওয়া যায় না, আর ইন্ট্রোডাকশনে টেবিলও দেওয়া যায় না, ঠিক আছে। এগুলো ভুলগুলো অনেকে প্রথমে করে, একটু মনে রাখবেন। ইন্ট্রোডাকশন, অ্যাবস্ট্রাক্ট, মেথড এগুলোতে টেবিল ফিগার দিবেন না। মেথডের মাঝে মাঝে যে মেথডগুলো ইউজ করছেন ওইটার একটা ফ্লোচার্ট দেওয়া যায়।
ঠিক আছে? রেজাল্ট আর ডিসকাশনে মিক্স মানে মোস্ট অফ দ্য টাইম আপনি গ্রাফ বা প্লট, ফিগার ইউজ করবেন। আর কনক্লুশনটা কি? এই পুরা পেপারটা থেকে আপনি যে মানে টেক অ্যাওয়েটা নিয়ে যাবেন আরকি। যে এটা পড়ে আমি কি বুঝলাম আর এটা থেকে আমি কি অ্যাকসেপ্ট করতেছি আমি নিজে। ওইটাই হচ্ছে টেক অ্যাওয়ে মানে কি বোঝেন তো? এটা হচ্ছে কনক্লুশন, ঠিক আছে? এই পুরা পেপারটা লিখতে যতগুলা রেফারেন্স ইউজ হইছে, উপরে তো সাইট করবেনই আর ওই রেফারেন্সগুলা ফুল রেফারেন্সগুলা থাকবো নিচে। আচ্ছা, এখন একটা রিসার্চ পেপারের আমি জার্নিটা বলি, পাবলিকেশন হওয়া পর্যন্ত আরকি। আপনি ১ম এ আইডিয়া করে একটা ড্রাফট তৈরি করলেন, রিসার্চ পেপার লিখলেন, ঠিক আছে? টপিক সিলেকশন, লিটারেচার রিভিউ, ডাটা অর্গানাইজেশন। তারপর আপনার পেপারটা কমপ্লিট হইছে, লেখা কমপ্লিট হইছে। এখন নিশ্চয়ই আপনার একটা জার্নাল সিলেকশন করা লাগবে পেপারটা সাবমিট করার জন্য। তো এটাও কিন্তু একটা ইম্পোর্টেন্ট বা ক্রিটিক্যাল টার্ম। জার্নাল সিলেকশনের জন্য জার্নাল ফাইন্ডার আছে প্রত্যেকটা মানে পাবলিশারের। কিন্তু থাকলেও এগুলো তো এআই অ্যালগরিদমে কাজ করে, এলএলএম এ, ঠিক আছে? তারা আপনার পেপারের জন্য যেটা সুইটেবল ওইটা কিন্তু দিতে পারে না এক্সাক্টলি। ম্যাক্সিমামই ভুল দেয়। রিলেটেড দেয় কিন্তু ভুল দেয়। তখন দেখা গেছে সাবমিট করার সাথে, সাথে জার্নালগুলো রিজেক্ট করে দেয়। মানে ওদের যে স্কোপ থাকে, ওরা যেই রিলেটেড পেপার চায় ওটা আসলে ওই লেভেলের জার্নাল সিলেক্ট করতে পারে না। তো আপনার ফিল্ডের পাবলিশারগুলোর জার্নাল আপনি একটু কয়েকদিন মানে একটু ঘাটাঘাটি বা একটু রিসার্চ করলেই দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে কোন পেপার বা প্রত্যেকটা জার্নালে যখন হোম পেজে আপনি যাবেন ওয়েবসাইটে, তখন দেখতে পারবেন আওয়ার এইম বা স্কোপ লেখা থাকে। তো ওই জায়গার মধ্যে লেখা থাকে যে আমরা কী রিলেটেড পেপার চাই বা বর্তমানে আমরা কী চাইতেছি, বর্তমানে কোনো স্পেশাল এডিশন চলতেছে কিনা। এটা হচ্ছে কি জার্নাল সিলেকশন। আবার জেমিনি এআই ইউজ করলে ভালোই দেয়। আমি লাস্ট সাবমিশনগুলো করছি জেমিনি ইউজ করে। চ্যাটজিপিটির চেয়ে ভালো দেয় দেখলাম জেমিনি। তারপর আপনি সাবমিশন করলেন। মানে সাবমিশন করার জন্য ওদের কিছু গাইডলাইন আছে, এগুলো স্টেপ বাই স্টেপ আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন বা ইউটিউবে টিউটোরিয়াল আছে, দেখলে বুঝতে পারবেন আশা করি। আর যদি না বুঝতে পারেন, ইনশাল্লাহ আমি নেক্সট এটার উপরে ক্লাস নিব। তারপরে কি পির রিভিউ। জার্নালের এডিটরের কাছে প্রথমে পেপারটা যায়। জার্নালের এডিটর যদি দেখে এই পেপারটা আমার জার্নালে পাবলিশ হওয়ার জন্য সুইটেবল, এনাফ নলেজ আছে পেপারটাতে, পেপারটা ওয়েল ডেকোরেটেড, পেপারটা দেখতে ভালো বা ওই জার্নালের যে স্ট্যান্ডার্ড ওইটা মেনটেন করে, ঠিক আছে? কোয়ালিটি মেনটেন করে। তখন ও কী করে, ওদের কিছু পির রিভিউয়ার আছে। পির রিভিউয়ার মানে কি, বাইরে যে কাউরে বলতে পারে বা রিকোয়েস্ট করতে পারে বড় বড় প্রফেসরদের যে এই জার্নাল এই পেপারটা আপনি কোনো ভুল আছে কিনা বা একটু রিভিউ করে দেন। নিশ্চয়ই এই পেপারটা যেই সাবজেক্ট বা যেই টপিকের উপরে, ওই টপিকের উপরে কোনো স্পেশাল মানে যারা এক্সপার্ট আছে ওদেরকে দিব। তখন ওরা তো ওই মানে বিষয়ের উপর এক্সপার্ট, তাই না? ওরা যখন এই পেপারটা দেখবো এ টু জেড, তখন নিশ্চয়ই এটার মধ্যে কী ভুল আছে বা নাই এই সব কিছু একটা পেপারে কোয়েশন আকারে লিখে দেব। তো ওই কোয়েশনগুলো এডিটরের কাছে পাঠাইবো, ওই পির রিভিউয়ার মানে রিভিউয়ার, ঠিক আছে? ওই এডিটর আবার পাঠাইবো কার কাছে? আমাদের কাছে, আমরা যারা অথর পেপারের। আমরা আবার ওইগুলো সংশোধন করে দিলে আমরা নিচে কিন্তু রেসপন্স হিসাবে লিখেও দেবো যে এটা ছিল এডিটর প্রশ্ন আর আমরা এই উত্তর দিছি আর পেপারে এইটুকু চেঞ্জ করছি। আমরা লাল কালার করে দিব যাতে তারা বুঝতে পারে যে আমরা কী চেঞ্জ করছি, ঠিক আছে? এতে করে কি হয়, ওই এডিটর আবার এগুলো পাঠায় পির রিভিউয়ারের কাছে। পির রিভিউয়ার যদি স্যাটিসফাইড থাকে তাহলে উনি অ্যাকসেপ্ট করে। আর যদি মনে হয় যে না আরেক রাউন্ড রিভিশন আমি পাঠাবো, তাহলে চাইলে উনি আবারও আরেক রাউন্ডে রিভিশন পাঠাইতে পারে। তো এইভাবে 2, 3, 4 রাউন্ড পর্যন্ত রিভিশন চলতে পারে। আর যদি রিভিউয়ার কাছে মনে হয় এক রাউন্ড পাঠানোর পরেই না, আমার যে প্রশ্নগুলো ছিল ওইগুলা অথর ভালো করে সলভ করছে বা এক্সাক্ট আনসার দিছে, আই এম স্যাটিসফাইড নাও, তখন উনি এডিটরের কাছে মেল করে যে ইউ ক্যান অ্যাকসেপ্ট দিস পেপার ফর ইউর জার্নাল। ওকে, এই যে রিভিশন গেল। তারপর জার্নাল এডিটর কী করে, আপনার কাছে অ্যাকসেপ্টেন্স মেল পাঠায়। অ্যাকসেপ্ট হওয়ার কয়েকদিন পরে প্রোডাকশন ডিপার্টমেন্টের কাছে যাই ওই জার্নালের, তখন পেপারটা পাবলিশ হয়, ঠিক আছে? এই হচ্ছে একটা পেপারের জার্নি। আচ্ছা, আমাদের ক্লাস এই পর্যন্তই। এখন একটু মানে আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস। এটা আমার পাবলিশ হয়েছে কয়েকদিন আগে। আচ্ছা, এটা কী ছিল একটু দেখেন। প্রোবায়োটিক্স, সিনবায়োটিক্স অ্যান্ড বারবেরিন। আমাদের গাট মাইক্রোবায়োটের মধ্যে পেটের, ঠিক আছে, যে ব্যাকটেরিয়াগুলো থাকে, ভালো ব্যাকটেরিয়াগুলো, এগুলো হচ্ছে প্রোবায়োটিক্স। আর সিনবায়োটিক্স মানে কি, ওরাও ভালো ব্যাকটেরিয়া কিন্তু এদের সাথে মেবি কি সেলুলোজ না কি যেন থাকে, আমার মনে নাই। আর বারবেরিন হচ্ছে একটা কম্পাউন্ড, এটা মেবি যে কালো জাম আছে না, ওই জামের ভিতরে একটা থাকে বারবেরিন কম্পাউন্ড। তো
এই ৩টার একসাথে কম্বাইন্ড টাইপ 2 ডায়াবেটিসের উপরে ইফেক্ট, ঠিক আছে? এটা কি একটা সিস্টেমেটিক রিভিউ, মেটা অ্যানালাইসিস অ্যান্ড মলিকুলার ডাইনামিক সিমুলেশন স্টাডি। অ্যাবস্ট্রাক্টগুলো ২৫০ ওয়ার্ডের ভিতরে হয়। কিছু জার্নাল স্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট চাই। স্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট মানে কি? ওই অ্যাবস্ট্রাক্টের মধ্যেও আমাদের একটু স্ট্রাকচার করে দিতে হয় আরকি, যে ব্যাকগ্রাউন্ড এটা, অবজেক্টিভ এটা, মেথড এটা, রিজাল্ট এইটা, কনক্লুশন, ঠিক আছে? ওই যে বললাম না কিছু সিস্টেমেটিক রিভিউ রেজিস্ট্রেশন করা লাগে। প্রসপেরোতে এই যে রেজিস্ট্রেশনের আইডি, লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবেন এটা কীভাবে রেজিস্ট্রেশন করা হয়েছে, ঠিক আছে? তো এই যে পেপারের প্রথমে কী থাকে, ইন্ট্রোডাকশন পার্ট থাকে। ইন্ট্রোডাকশন পার্টটা আমি নেক্সট ক্লাসে শেখাবো আপনাদের কীভাবে করবেন। এটা হচ্ছে সিস্টেমেটিক রিভিউ। তো এটা নিয়মই হচ্ছে কি, ম্যাটেরিয়াল সার্চ স্ট্র্যাটেজি অ্যান্ড স্টাডি সিলেকশন যে পার্টটা, এটার মধ্যে একটা কি বলে এটা প্রিজমা ফ্লো চার্ট দেওয়া লাগে, যে আমি এই পেপারটা করার জন্য কতগুলো পেপার থেকে আমি কি বলে এটা ওই যে লিটারেচার রিভিউ করছি, ঠিক আছে? তো আমি এই ডাটাবেস থেকে এতগুলো পেপার পাইছি, স্ক্রিনিং করতে করতে এট লাস্ট টাইম 32টা পেপার থেকে নিছি। আচ্ছা, সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস দেখাইতেছি আপনাদের এই পেপারটা কেমন হয়, ঠিক আছে? জাস্ট এইটাই, এই যে এগুলো টেবিল ও তাদের শর্ত। ওই যে টেবিলটা দেখাইলাম আমি আপনাদের একটু আগে, ওইটার মধ্যে শর্তের মধ্যে দেওয়া আছে যে এরকম একটা টেবিল তৈরি করা লাগবে আপনার। আচ্ছা, তারপর এগুলো কিন্তু ম্যাটেরিয়ালস এন্ড মেথড পার্টে আছে। এটা হচ্ছে ইনসিলিকো পার্ট, আমরা এই যে মলিকুলার ডকিং সিমুলেশন। আচ্ছা, তারপর আমরা কোন পার্টে আসলাম এখন? রিজাল্ট পার্টে, ঠিক আছে? তো রিজাল্ট পার্টের মধ্যে আমরা কতগুলো ওই যে লিটারেচার সার্চ করছি এটা লিখলাম, আবার ওই লিটারেচারগুলো ইনক্লুডেড স্টাডিজগুলোর একটু ডিটেলস এই যে টেবিলের মধ্যে, ডাটা কালেকশন, ঠিক আছে? বুঝতে পারছেন? ডাটা কালেকশন হচ্ছে এই যে এই টাইপের স্টাডিগুলো আমরা সামারাইজ করছি। ওই স্টাডিগুলোর মধ্যে কেমন রিস্ক আছে, ওইগুলো হচ্ছে রিস্ক অফ বায়াসের মধ্যে আমরা লিখছি। এই যে এটাও ডাটা কালেকশন, জাস্ট ডাটা কালেকশন। এই যে রিস্ক অফ বায়াসের যে ফিগারটা এটা এইদিকে। এই যে মেটা অ্যানালাইসিস যে কথাটা বললাম, মেটা অ্যানালাইসিস আপনার ডাটা যদি এই যে এরকম ভ্যালু হয়, ঠিক আছে? মিন ভ্যালু এই যে এটা একটা স্টাডি। এই স্টাডির মধ্যে তারা ২১ জন পার্সনের উপরে, এটা কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল, ঠিক আছে? ক্লিনিক্যাল ট্রায়াল মানে যেটা মানুষের উপরে করা হয়। তো ২১ জন মানুষের মধ্যে তারা এক্সপেরিমেন্টাল যে ড্রাগটা নিছে, এটার মধ্যে এই যে এত ভ্যালু পাইছে 0.17, এটা মেবি ফাস্টিং প্লাজমা গ্লুকোজ ডায়াবেটিস পেশেন্টের, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের উপরে, না এটা হচ্ছে কন্ট্রোলের উপরে, এটা এক্সপেরিমেন্টালের উপরে। তারপরে এটা হচ্ছে মেটা অ্যানালাইসিসের একটা গ্রাফ, ঠিক আছে? এটা একটু বুঝতে একটু কঠিন লাগবে আপনাদের কাছে, এখন আমি বিস্তারিত বলতেছি না, জাস্ট এইগুলো হচ্ছে মেটা অ্যানালাইসিসের গ্রাফ দেখে রাখেন। এই যে মেটা অ্যানালাইসিস বিভিন্ন শর্তের উপরে বিভিন্ন আর কি। আচ্ছা, এই যে একটা মেকানিজম, আইবি কি উপস্থিত আছো? আইবি আমার কথা কি শোনা যাইতেছে? জি ভাই, শোনা যাচ্ছে। ও, আইবি মেবি উপস্থিত নাই, এটা ওর মেকানিজমটা ড্র করা ছিল আর কি ওর। আচ্ছা, এই যে পেপারের কনক্লুশন, ঠিক আছে? কনক্লুশন ওয়ার্ড লিমিট আছে কনক্লুশনের, এটা ৩০০ ওয়ার্ডের ভিতরে হয়। আচ্ছা, এখন দেখেন এই পেপারটা লিখতে গিয়ে আমার আর অনেকগুলো ডাটা, অনেকগুলো কি ম্যাটেরিয়ালসের মেথড, মানে ওই যে বললাম না পেপারের ওয়ার্ড লিমিট থাকে। তারপর পেপারটা তো অনেক বড়, কিন্তু আপনি ওয়ার্ড লিমিট যখন দেওয়া দিই তখন আপনার কি উপায়, কি এটা মানে বাইপাস করার একটা উপায় হচ্ছে আমরা সাপ্লিমেন্টারি ফাইল তৈরি করি। ওইটার মধ্যে আমাদের যেগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ওইগুলো আমরা সবগুলো নিয়ে যাই কি সাপ্লিমেন্টারি ফাইলে। ওই সাপ্লিমেন্টারি ফাইলগুলো এই যে এটাতে ২টা, সাপ্লিমেন্টারি ফাইল 1, সাপ্লিমেন্টারি ফাইল 2, ঠিক আছে? এগুলোর মধ্যে কী দিছি আমি 1-এ সাপ্লিমেন্টারি ফিগার রিলেটেড টু মেটা অ্যানালাইসিস অ্যান্ড মলিকুলার ডকিং, আর এটাতে দিছি সাপ্লিমেন্টারি রিজাল্টস রিলেটেড টু মলিকুলার ডাইনামিক সিমুলেশন, কি এটা মেকানিজম, মলিকুলার মেকানিজম, পয়জন বোল্টসম্যান সারফেস এরিয়া, ঠিক আছে? এই যে এইগুলো, আর এই যে প্রিজমা চেকলিস্ট এটা তো আপনাদের দেখাইছি, এটা হচ্ছে 3 নাম্বার। তো এই 3টার মধ্যে আমার যে ডাটাগুলো পেপারে ইনক্লুড করি না এগুলো ওই জায়গায় করছি, এগুলো কিন্তু বাধ্যতামূলক করা লাগবো। আচ্ছা, এখন এই যে সাপ্লিমেন্টারি ফাইলগুলো কেমন হয় আমি একটু দেখাই, আমি ওপেন করে রাখছি অলরেডি। এই যে, ঠিক আছে? এটা হচ্ছে পেপারের সাপ্লিমেন্টারি ফাইল। এই গ্রাফগুলো যদি আমি পেপারে দিতাম তাহলে পেপারটা অনেক বড় হয়ে যেত আর কি। এত বড় পেপার কিন্তু আবার তারা ডিরেক্টলি অ্যাকসেপ্ট করে না। এই যে এটা হচ্ছে সাপ্লিমেন্টারি ফাইল 1, এই যে এটা হচ্ছে সাপ্লিমেন্টারি ফাইল 2, ঠিক আছে? আমি জাস্ট একটু নলেজ দিতেছি আপনাদের।
এই যে একটু দেখেন, এগুলো হচ্ছে কি সাপ্লিমেন্টারি ফাইল 2। ওকে, এই যে এই পর্যন্ত। এই হচ্ছে একটা সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস। তো এটা আপনারা বুঝতে পারছেন আশা করি। এখন পরে একটা পেপার দেখায়, ওই যে বললাম রিভিউ পেপার, তো রিভিউ পেপারে একটা নেরেটিভ রিভিউ। নেরেটিভ রিভিউ কী বলছিলাম নেরেটিভ রিভিউ সম্পর্কে? এটা হচ্ছে রিসেন্ট কয়েকটা ইয়ারের বা কয়েকটা পেপারের ইম্পর্টেন্ট কিছু ডাটা, জাস্ট ছোটো। নেরেটিভ বলতেই তো বোঝায় নেরেটিভ, তাই না? এই যে পেপারটা দেখেন একটু ছোটোই হইব, রেশনাল ফর দ্য, মানে জাস্ট স্ট্রাকচারগুলো দেখেন, ইমরাট ফরম্যাট ফলো করছে। এই যে অল্প কিছু ডাটা কালেকশন করছে, দেখছেন? যদি এটা কম্প্রিহেন্সিভ রিভিউ হইতো তাহলে নিশ্চয়ই ডাটা কালেকশন টেবিল আরও বড় মানে থাকতো আর কি ইউজুয়ালি। এই যে ডাটা কিন্তু খুবই অল্প, দেখছেন কয়টা ইম্পর্টেন্ট ডাটা কালেকশন করছে, জাস্ট এই হচ্ছে পেপার নেগেটিভ রিভিউ। এই যে এটা একটা কম্প্রিহেন্সিভ রিভিউ, রিভিউ আর্টিকেল, ঠিক আছে? এই যে রিভিউ আর্টিকেল কম্প্রিহেন্সিভ রিভিউ অন অ্যালজাইমার ডিজিজ। দুইজন অথর এই পেপারটা লিখছে, দুইজন অথর। আচ্ছা, এই যে অ্যাবস্ট্রাক্ট দেখেন, একটা পেপারের অ্যাবস্ট্রাক্ট 200-250 ওয়ার্ডের ভিতরে, এটা নিশ্চয়ই 200 ওয়ার্ডের ভিতরে। কিওয়ার্ড এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কিওয়ার্ড দিছে এটাতে। সুতরাং এই যে মলিকিউলস এই জার্নালটা 8টা বা 10টা হয়তো অ্যাকসেপ্ট করে। ইন্ট্রোডাকশন, ঠিক আছে? ইন্ট্রোডাকশন 1200 ওয়ার্ডের ভিতরে হয়, এটার মধ্যে 4টা বা 5টা প্যারা দিতে পারেন আপনি। এই যে এটা একটা প্যারা ইন্ট্রোডাকশন, এই জায়গায় মেকানিজম দিচ্ছি। এমডিপি এর জার্নালগুলো কিন্তু ইউজুয়াল স্ট্রাকচারের থেকে একটু বাইরে, মানে মেনুস্ক্রিপ্টের স্ট্রাকচার না, মানে ফিগারের ক্ষেত্রে বা কিছু রুলসের ক্ষেত্রে আর কি। তো এই যে দেখেন এটা কম্প্রিহেন্সিভ রিভিউ, কী বলছিলাম, এটার মধ্যে ওই রিলেটেড এভরিথিং দিব, এভরিথিং মানে অল টাইপস অফ ডিটেলস দিব আর কি। অ্যালজাইমার ডিজিজ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দেখেন, অ্যালজাইমার ডিজিজগুলো আপনার হসপিটালে গেলে কীভাবে ডায়াগনোসিস করে ওই ডাটাটা পর্যন্ত এখানে দিছে। তারপরে কি দিছে, নিউরোপ্যাথোলজি মানে কি, নিউরনের মধ্যে প্যাথোলজি মানে কি, রোগটা কীভাবে সৃষ্টি হয়, তাই না? তো ওই যে নিউরোপ্যাথোলজি মানে অ্যালজাইমার ডিজিজ তো হয় কোথায়, আমাদের ব্রেনে। অ্যালজাইমার ডিজিজ মানে কি? আচ্ছা কেউ বলেন তো অ্যালজাইমার ডিজিজ মানে কি? কারো কোনো আইডিয়া আছে এটার উপরে? এনিওয়ান? ভুলে যাওয়া রোগ। হ্যাঁ, হ্যাঁ। মানে এই যে বয়স হয় না 40-50 বছর হওয়ার পরে, পরে মানে 60-70 হওয়ার পরে মুরুব্বি বা যারা বয়স্ক ওদের কিন্তু স্মৃতিশক্তি আস্তে, আস্তে লোপ পায়। তো এটা তো নরমাল প্রসেসে যায়, একটা আছে। কিন্তু কারো, কারো একটু বেশি হয়ে যায় তাড়াতাড়ি। তো এটা উনি হচ্ছে অ্যালজাইমার ডিজিজের শিকার হয়ে যায় আরকি। তো এই অ্যালজাইমার ডিজিজটা কিভাবে হয়? নিউরোপ্যাথোলজি প্লাকস জমে, ঠিক আছে? প্লাক, প্লাক মানে কি, নিউরোফাইব্রিলারি ট্যাঙ্গেল আছে, তারপরে যে অ্যামাইলয়েড বিটা প্রোটিন আছে, এগুলো 2টা নিউরনের মাঝে জমা হয়ে গেলে একটু জ্যাম লাগিয়ে যায়, তোমার ব্রেনগুলো খুব ভালো করে সিগন্যাল আদান প্রদান করতে পারে না। এই যে বিটা সিক্রেটেস গামা সিক্রেটেস 2টা এনজাইম আছে, এগুলোর মাঝে মাঝে প্রোটিওলাইটিক ক্লিভেজ এনজাইম, ঠিক আছে? এই যে এগুলো কী করে, আপনার যেই অ্যামাইলয়েড বিটা প্রিকারসর একটা প্রোটিন থাকে ওইটারে ধ্বংস করে দেয়। মানে এটা আপনি মেকানিজম অফ অ্যাকশন দেখবেন, তাইলে বুঝতে পারবেন যে রোগটা কীভাবে সৃষ্টি হয়, প্যাথোফিজিওলজি, ঠিক আছে? এই যে নিউরোফাইব্রিলারি ট্যাঙ্গেলস, সিনাপটিক লস। আচ্ছা, দ্য স্টেজেস অফ অ্যালজাইমার ডিজিজ। অ্যালজাইমার ডিজিজের কিছু স্টেজ আছে, যেমন ডায়াবেটিস আছে না, প্রথমে কম থাকে আস্তে আস্তে বাড়ে। যদি কোনো ডায়াবেটিসের পেশেন্ট প্রথম থেকে ট্রিটমেন্ট শুরু না করে তাহলে ওর ডায়াবেটিস কিন্তু আস্তে আস্তে বাড়ে। তো এটা আমরা বিভিন্ন স্টেজে বিভক্ত করতে পারি, তাই না? এই দেখেন এই রোগটা সম্পর্কে কিন্তু এই জায়গায় ডিটেলস দেওয়া হয়েছে, মানে এভরিথিং আপনার যা যা লাগে আর কি। দেখেন পেপারটাও কিন্তু অনেক বড়, জাস্ট এটাই কি একটা কম্প্রিহেন্সিভ রিভিউ। দেখেন অনেক কিছু দিছে, আর এটা থেকে এত কিছু দিচ্ছেন না, জাস্ট এটা কয়টা ডাটা কালেকশন করছে, এটা হচ্ছে নেগেটিভ রিভিউ। আর এটা হচ্ছে কি সিস্টেমেটিক রিভিউ মেটা অ্যানালাইসিস। তো আমিও বেশিরভাগ ক্ষেত্রে কি করি, কম্প্রিহেন্সিভ রিভিউটাই লিখি। নেগেটিভ রিভিউ মেবি এখন একটাও লিখি নাই, আর সিস্টেমেটিক রিভিউটা ইদানিং লিখতেছি। আচ্ছা এখন অরিজিনাল পেপারের ক্ষেত্রে যাই। হ্যাঁ, অরিজিনাল পেপার, এই যে দেখেন এটা কি, অ্যাবিটিকিসিড ইনহান্সেস দ্য সিলেটিভ অ্যাক্টিভিটি অফ ডায়াজেপাম। মানে কি, এই যে ডায়াজেপাম একটা ঘুমের স্ট্যান্ডার্ড ওষুধ, এটা খেলে কি হয়, মানুষ অলরেডি ঘুমায় বা হসপিটালে এটা ইউজ হয়, অলরেডি বাজারে প্রচলিত ড্রাগ। কিন্তু এই অ্যাবিটিকিসিডটা কি করে, এই ডায়াজেপামের ঘুমটাকে আরও বাড়ায় দেয়, মানে কম্বিনেশন আকারে আপনি এটা ইউজ করতে পারেন ডায়াজেপামের সাথে। তো এটাই ছিল এই পেপারের টাইটেল। তো এটা কী কী অ্যাপ্রোচের মাধ্যমে আপনি রিসার্চটা করছেন, ইনভিভো টেস্ট করছেন প্লাস মলিকুলার ডকিং প্লাস ডাইনামিক, এগুলো হয়তো করছেন আর কি। ইনভিভো আর মলিকুলার ইন্টারাকশন কার সাথে করছেন, ওই ঘুমের জন্য যে রিসেপ্টরটা দায়ী, যার সাথে বাইন্ড করে ঘুম রিলেটেড কাজগুলো হয়, ওই যে গাবা রিসেপ্টর, ঠিক আছে? আর গাবা কি, গাবা হচ্ছে গাবা রিসেপ্টরের যে লিগ্যান্ড ওইটা।
আচ্ছা, এই যে দেখেন অ্যাবস্ট্রাক্ট, পেপারের অ্যাবস্ট্রাক্ট এটা, হ্যাঁ? তারপর ইন্ট্রোডাকশন। একটা প্যারা ইউজ করছি, ২ টা প্যারা। নেক্সট ক্লাসটা কিন্তু ইন্ট্রোডাকশনের উপরে। এই যে ইন্ট্রোডাকশন, তারপরে কি ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথড এখান থেকে শুরু হইছে। তো এটা আমি একটু ডিটেইলসে বলি। ইন ভিভো স্টাডিগুলোর ক্ষেত্রে আমরা যে কেমিক্যালগুলা ইউজ করি মাইসের উপরে আরকি, যেমন ইনজেকশন, ওয়াটার ফর ইনজেকশন মানে যে পানিটা, সলিড পানিটা একবারে অরিজিনাল, পাইরোজেন মুক্ত, ডায়াজেপাম, থায়োপেন্টাল, সোডিয়াম দিয়ে আমরা গম ইনডিউস করি, তাই না? তো এগুলো যে অপসনিন স্কোয়ার থেকে আনছে বাংলাদেশের। জাস্ট এগুলাই আপনি কেমিক্যাল আর রিয়েজেন্ট যেগুলো ইউজ করছেন এগুলো কোন জায়গা থেকে বোট করছেন, ওইগুলো রেজিস্ট্রেশন নাম্বার টাম্বার যদি থাকে এটাই, ঠিক আছে? এই যে প্রিপারেশন টেস্ট অ্যান্ড কন্ট্রোল গ্রুপস, প্রতিগুলা গ্রুপে আপনি কয়টা করে এনিমেল নিছেন, এই রিলেটেড ডাটা। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, রিসার্চের জগতে যেহেতু পা রাখতেছেন, সুতরাং আপনাদের রিসার্চ পেপার পড়া লাগবে মাস্ট। একজন যদি 10টা রিসার্চ পেপার পড়েন অরিজিনাল, 10টা রিভিউ, তাহলে নিশ্চয়ই আপনার মাথায় রিভিউ মানে রিসার্চ পেপারের স্ট্রাকচারটা সেভ হয়ে যাইব, আর ভালো ভালো আইডিয়া আপনি জেনারেট করতে পারবেন, ভালো ভালো পেপার লিখতে পারবেন। আর এই যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু এতটা কঠিন না যতটা ভাবতেছেন। আপনার যদি ভালো আইডিয়া, ওই রোগ সম্পর্কে ধারণা বা রোগটা কীভাবে সৃষ্টি হয় মেকানিজমগুলো দেখতে পারেন, তখন আপনি জাস্ট একটা স্ট্রাকচার রেডি করবেন, সব কিছু রেডি করবেন, মেন ডাটাগুলো দিবেন, তারপর বাকি কাজ বর্তমানে এআই করে দেয়, ঠিক আছে? চ্যাট জিপিটি আছে, ডিপসিক আছে, অনেক কিছুই আছে, ওইগুলাই মানে বর্তমানে রিসার্চ অনেক সহজ। আবার বর্তমানে জার্নালগুলো রিজেক্ট করে বেশি, কারণ ওই যে অনেক এআই ইউজ করে আবার বুংবাং লেখে, এই কারণে একটু সঠিক জিনিস বা রিসার্চ গ্যাপ খুঁজে সঠিক ওয়েতে লিখতে হইব, আদারওয়াইজ ইউ উইল গেট অর ফেস টু মেনি রিজেকশন। ওকে, যে আমরা এক্সপেরিমেন্টাল এনিমেলগুলো যেগুলো ইউজ করছি এগুলো মেবি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আনার পরে 1 সপ্তাহ রেস্টে রাখছি, কত তাপমাত্রাতে কত কিসে রাখছি সব ডিটেলস, এগুলো আপনার রিডিং পড়বেন, রিডিং পড়লেই বুঝতে পারবেন। এই যে ইন ভিভো প্রোটোকল কী ফলো করছি, এই যে গ্রুপ, ঠিক আছে? এই যে ইন সিলিকো অ্যানালাইসিস মানে মলিকুলার ডকিং, থার্ড ক্লাসটা দেখি মলিকুলার ডকিংয়ের উপরে নিতে পারি। এই ডকিং প্রোটোকল, কী কী কম্পাউন্ড, এভরিথিং, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কি হিট ম্যাপ, এটা হচ্ছে বার প্লট, ওয়ান ওয়ে এনোভা ইউজ করা হয়েছে এটাতে, ওয়ান ওয়ে এনোভা, ঠিক আছে? এনোভাটা দেখবেন, এনোভাটা কি, এটা আসলে খুব ইম্পর্টেন্ট রিসার্চের ক্ষেত্রে। এনোভার যে গ্রাফগুলো আছে এগুলা, এটা কী বলে, এটা হচ্ছে স্ট্রিপ প্লাস কি প্লট, এটা দেখি তো, এগুলো আমারই তৈরি করা আগে, এই প্লটগুলো মনে নাই। সি, এই যে বায়োলিন প্লট প্লাস হচ্ছে স্ট্রিপ প্লট, ঠিক আছে? ভিতরে যে এটা স্ট্রিপ, আমি একটু দেখাই মেকানিজমগুলো কিন্তু মানে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, পেপারের ক্ষেত্রে আপনার ফিগারগুলো কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে, আর ফিগারই একটা পূর্ব শর্ত ভালো একটা জার্নালে পেপার পাবলিশ হওয়ার জন্য। দেখেন ফিগারগুলো কত ভালো, একটু কিন্তু জুম করার পরে লস হয় নাই, কোয়ালিটি কি লস হয়েছে? তো এটা বলেন তো কী ফরম্যাটে ফিগারগুলো থাকলে লস হয় না, কেউ কি বলতে পারবেন যে কী ফরম্যাটে ফিগারগুলো থাকলে ফিগার লস হয় না? এনিওয়ান? এসডিএফ বা এরকমের কিছু একটা আছে, আমি খেয়াল নাই আমার। ও ভেক্টর ফর্মে থাকলে ঠিক থাকে। গুড, ভেক্টর ফরম্যাট, এসডিএফ তো এডোবি ফটোশপ ইউজ করা হয় মেবি। আচ্ছা, এডিটেবল ফরম্যাট যেটারে বলে বা ভেক্টর ফরম্যাট, ভেক্টর মানে কি, ওই যে ভেক্টর মানে কি বিট, কম্পিউটার তো বিট হিসেবে কাজ করে, 1 আর 0। কম্পিউটারের ক্যাপাসিটর ট্রানজিস্টর থাকে, ওইগুলোর মধ্যে যদি একটা ইলেকট্রন থাকে তার মানে এটা 1, যদি না থাকে তাহলে 0, জাস্ট এটাই আমরা 1 আর 0 হিসাবে বুঝি। তো এগুলারই সংক্ষিপ্ত রূপ। তো এটা আপনি যত বড় করবেন ও নিজের যেই অ্যালগোরিদম আছে ওটা দিয়ে বড় কইরা মানে কোয়ালিটি লস হবে না। কিন্তু পিএনজি বা এগুলো একটা স্ক্রিনশটের মতো, এই যে এতটুকু নিছেন, এবং এটা যত বড় করবেন এত ফাটবো, কারণ ওইটার কোয়ালিটি এইটুকু পর্যন্ত। ওকে, মানে একটা পেপারের জন্য এই গ্রাফগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে একটা ইন ভিভো পেপার, এগুলো মেবি ডিসকাশন, এই যে ডিসকাশন এই জায়গা থেকে শুরু হয়েছে এই পর্যন্ত রেজাল্ট। তো ডিসকাশনে দেখেন এই যে গ্রাফ ইউজ করছে, প্লট, এই যে ঘুমের যে মেকানিজম এটা ইউজ করা হয়েছে এই জায়গায়। আমাদের মাথার ব্রেনের মধ্যে সিগন্যালগুলো কাজ করে কিভাবে, আমাদের শরীরের বডির মধ্যে তো সেল থাকে, কিন্তু ব্রেনের মধ্যেও সেল থাকে, ওই সেলগুলোরে বলে নিউরন, আর নিউরনের সাইজগুলো বা স্ট্রাকচারগুলো একটু ডিফারেন্ট। এটা হচ্ছে প্রিসিনাপটিক নিউরন, এটা পোস্ট সিনাপটিক, একটা থেকে আরেকটাতে সিগন্যাল যায়। এই যে এটার ভিতরে গাবা সিনাপটিক বেসিকলে তৈরি হয়, তৈরি হওয়ার পরে এই যে গাবা, এগুলো ছোটো ছোটো যে এগুলোর নাম হচ্ছে গাবা, মানে গামা অ্যামিনোবিটারিক অ্যাসিড, এগুলো বের হওয়ার পরে এই যে এটা হচ্ছে গাবা রিসেপ্টর, নেক্সট যে নিউরন আছে এটার মধ্যে আসার পরে যে এই সাইডটাতে বাইন্ড করে, বাইন্ড করার পরে এটা একটু ফাঁকা হয়, তখন কি হয়, সেলের বাইরে থাকে ক্লোরিন পর্যাপ্ত পরিমাণ, অ্যাকশন পটেনশিয়াল আপনারা পড়ছেন কিনা জানি না। তো এই যে ক্লোরিন যখন ভিতরে বেশি আসে তখন
নেগেটিভ আয়ন বেশি আসছে তখন হাইপারপোলারাইজ হয়ে যায়। তখন ব্রেন যে একটা মানে কাঁপাকাঁপি করে আরকি, এটারই বলে অ্যাকশন পটেনশিয়াল। এই যে তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি তৈরি করে এটার মাধ্যমে কিন্তু আমাদের ব্রেন সিগন্যাল পাঠায়। এই যে অনেকের যখন ডায়রিয়া হয় হিউজ পরিমাণে তখন কিন্তু ব্রেন থেকে মানে শরীর থেকে অনেক লবণ বের হয়ে যায়, মানে সোডিয়াম প্লাস ক্লোরিন বের হয়ে যায়। তখন কিন্তু ব্রেনের মধ্যে সোডিয়াম আর ক্লোরিনের ঘাটতি তৈরি হয়ে যায়। হসপিটালে দেখবেন অনেক রোগী অজ্ঞান হয়ে যায়। কেন অজ্ঞান হয়ে যায়? বা একবারে যেগুলো সিরিয়াস প্রেশার কমে যায়, ওরা কেন অজ্ঞান হয়? কারণ ওদের বডিতে লবণটা কম থাকে। তখন প্রায়ই ডাক্তাররা ইলেক্ট্রোলাইট চেক করার জন্য ইলেক্ট্রোলাইটের টেস্টটা দেয়। যে কি পরিমাণ ইলেক্ট্রোলাইট আছে। ইলেক্ট্রোলাইট মানে এই যে আয়নগুলা। তো চেক করে যখন দেখে খুব কম বা বেশি, তখন বুঝতে পারে যে স্যালাইন লাগবো কি লাগবো না এইসব আরকি। তো ক্লোরিন যখন বেশি আসে তখন ব্রেন হাইপারপোলারাইজ হয়ে যায়। মানে হাইপারপোলারাইজ মানেই ঘুম। মানে আপনার ব্রেনের মধ্যে নেগেটিভ আয়ন বেশি আসছে, তখন আপনার মাথার কাজ করতেছে না। তখন কি হইব? অটোমেটিক বডিটা সংকেত দিব, মানে বডির যে ন্যাচারাল ওয়ে, যে এখন আমার মানে এখন আমি ঘুমের দেশে চলে যাবো এই আরকি। এটা হচ্ছে ওয়ে। তো এই যে একটা কি অরিজিনাল আর্টিকেল। ঠিক আছে? এই হচ্ছে আমাদের অরিজিনাল আর্টিকেল। ওকে। আচ্ছা, এখন আমি একটু প্রশ্ন নেই। কারো কোনো কোয়েরি মানে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যেকোনো কিছু সম্পর্কে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া আমি একটু দেরি করে আসছি তো, তো ওই না, ক্লাসটা রেকর্ড ফার্স্ট যে হইতেছে ভাই। পিডিএফ। ইনশাআল্লাহ একটু পরে আমি রেকর্ডটা মানে দিয়ে দিব আরকি, লিঙ্কটা। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আই থিংক কারো কোনো কোয়েশ্চেন নাই। এটা কি ক্লাসটা আজকের মতো শেষ করে দিই নাকি? ওকে, সবাই তাহলে ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু ভাই, আলাইকুম। একটা প্রশ্ন করতে বলছিলেন যে পেপার কিভাবে সার্চ করতে হয় এটা বলবেন বলছিলেন লাস্টের দিকে। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো, ভালো একটা জিনিস মনে করাইলি। আচ্ছা, এই যে এটা Google Scholar, ঠিক আছে? তো আমরা তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, এখানে তো মেবি সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। ইন্টারে আমরা ওই যে আইসিটি বইয়ের মধ্যে এন্ড অর নট গেট পড়ছিলাম না? তো ওইটা জাস্ট এই জায়গায় ইউজ হইব আরকি। আচ্ছা, এই যে থাইমল এন্ড কার্বাকল, না থাইমল এন্ড ক্যান্সার লিখি। ক্যান্সার। এটা লিখে যখন আমি সার্চ দিব, তখন যেই পেপারগুলাতে এই ২ টা শব্দ থাকবো, থাইমল এবং ক্যান্সার। ঠিক আছে? মানে এই ২ টাই থাকা লাগবো। শুধু এটা থাকলেও আসবো না, শুধু এটা থাকলেও আসবো না। এই ২ টাই থাকা লাগবো, ওইগুলো আসবো। আমি একটু সার্চ দেই। এই যে ৫১,৪০০ রেজাল্ট আসছে। তার মানে কি এই পেপারগুলোতে এই যে ক্যান্সার ওয়ার্ডটা আছে, থাইমল ওয়ার্ডটাও আছে। এই যে ক্যান্সার ওয়ার্ডটা আছে, থাইমল ওয়ার্ডটাও আছে। আচ্ছা, এখন যদি আমি ওর দেই, ওর মানে কি? আইদার এটা ওর এটা, ঠিক আছে? যদি থাইমল থাকে তাহলেও আসবো, রেজাল্টগুলো শো করবো, বা শুধু যদি ক্যান্সার থাকে তাইলেও শো করবো। তার মানে নিশ্চয়ই ৫১,০০০ থেকে আরো বেশি আসবো এবার। ৫০,০০০। অদ্ভুত ঘটনা ঘটছে। আচ্ছা, যাই হোক। এই যে এইটাতে থাইমল আছে, ক্যান্সারও আছে, কিন্তু আরো যদি নিচের দিকে যাই আমি, এই যে এইদিকে, তাইলে দেখতে পারবো যেগুলোতে শুধু থাইমল আছে ওইগুলো আসছে, ক্যান্সার আছে ওইগুলো আসছে। থাইমল নট ক্যান্সার। এখন কি ঘটনাটা ঘটবো? যেগুলোতে শুধু থাইমল আছে ওইগুলো আসবো, নট ক্যান্সার। ঠিক আছে? দিয়া দেখি। এই যে থাইমল, কোনো ক্যান্সার কিন্তু নাই। জাস্ট আপনারা এই ৩টা মানে এন্ড অর নট ইউজ করবেন যখন লিটারেচার সার্চ করবেন রিভিউর জন্য বা পেপার লেখার জন্য। জাস্ট এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, জাস্ট দেখায় দিলাম আরকি। তো আপনাদের কাজ হচ্ছে সবাই কিছু পেপার ডাউনলোড করে রিডিং পড়বেন, জাস্ট রিডিং পড়বেন, ঠিক আছে? বা পেপারটা ChatGPT বা কোনো এআই এর মধ্যে আপলোড দিয়ে জাস্ট একটা ধারণা নিবেন A to Z। ওকে, লেটস এন্ড টুডে সেশন। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান।